আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি দৈনিক আনন্দবাজার পত্রিকার লাইভ অনুষ্ঠান আনন্দবাজার আলাপন প্রোগ্রামে। আপনাদেরকে আমরা কথা দিয়েছিলাম যে আমি চেষ্টা করব প্রতিদিনই আপনাদের সাথে বিশেষ বিশেষ অতিথিদের নিয়ে আসতে, যেখানে আপনাদের উপকার হয় এবং আপনারা বিভিন্ন ধরনের আপনাদের সমস্যার কথা জানাতে পারেন। তো আজকে আমাদের সাথে লাইভে সেরকম ৩ জন বিশেষ অতিথি রয়েছেন এবং বর্তমান সময়ে যে করোনার একটা মহামারী আকার চলছে, এই করোনা মহামারীর সময়ে যে আমাদের সাথে লাইভে ৩ জন ডাক্তার উপস্থিত রয়েছেন। চিকিৎসক আপনারা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন আপনাদেরকে অনুরোধ করবো আপনারা লাইভটি শেয়ার করে দিবেন, যাতে আপনাদের বন্ধু বান্ধবরা লাইভটি দেখতে পারে। এবং আজকে করোনা রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের চিকিৎসকের উদ্দেশ্যে, তাহলে আপনারা সরাসরি আমাদের লাইভের কমেন্ট বক্সে জানাতে পারেন। ইনশাল্লাহ আশা করছি তারা লাইভ কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবে। আপনাদেরকে জানিয়ে দিই, আজকে আমাদের সাথে লাইভে উপস্থিত আছেন ডাক্তার মুস্তারি মমতাজ মিনি, রংপুর মেডিকেল কলেজ; ডাক্তার মঞ্জুরুল ইসলাম ভুইয়া রাফি, এমবিবিএস, দি অর্থ ডিপার্টমেন্ট অফ ট্রমা অ্যান্ড অর্থোপেডিক সার্জারি, প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়; ডাক্তার আয়েশা আলম প্রান্তি, চিকিৎসক, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল। আসসালামু আলাইকুম সকলকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, প্রথমেই যদি আমি কোশ্চেন রাখতে চাই ডাক্তার মঞ্জুরুল ইসলাম ভুইয়া রাফি ভাই আপনার কাছে, যে আসলে বর্তমানে করোনার আক্রান্তের সংখ্যা লেভেলটা কোনটা, বা আপনারা মানে বর্তমানে যে করোনার আক্রান্ত হচ্ছে আপনারা কোন লেভেলটাকে বলবেন, যে কত কত পর্যন্ত আক্রান্ত হলে আপনারা বলবেন যে বর্তমানে তাহলে বাংলাদেশে পিক লেভেলে আছে, এবং এই আক্রান্ত সংখ্যাটা কত পর্যায়ে গেলে আপনারা বলবেন যে বাংলাদেশ আসলে ডেঞ্জার জোন? ধন্যবাদ দৈনিক আনন্দবাজার পত্রিকাকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর আসলে এই সময়টা হচ্ছে আমাদের জন্য ধন্যবাদ হচ্ছে আমাদের এটার জন্য খুব সুখের সময়। আর এই সময়টা হচ্ছে আজকে আমি বিশেষভাবে শোকাহত এবং শোক প্রকাশ করছি কামাল লোহানী স্যারের জন্য, এবং আমাদের একজন চিকিৎসক ডাক্তার রিফন স্যার, শিশু বিশেষজ্ঞ, কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ, দুইজনই আজকে হচ্ছে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তো আসলে আপনি যেই কোশ্চেনটা করেছেন যে পিক লেভেল কত হবে, সেটা হচ্ছে অনির্ধারিত। এখন পর্যন্ত বলা যায় না যে আমরা পিক লেভেলে পৌঁছে গিয়েছি কিনা, কিংবা পিক লেভেল কত হতে পারে। যদিও সবাই বলছে যে 50% উপরে গেলে হয়তো বা কমবে, আমার মনে হয় না যে পিক লেভেল 50% হলেই যে কমে যাবে, এরকম না। তবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বোঝা যাচ্ছে যদি হচ্ছে 14,000 পরীক্ষা করা হয় প্রত্যেক দিনে, তাহলে 1/3 পজিটিভ আসতেছে। তো এটা আমাদের জন্য অ্যালার্মিং, যে 1/3 যদি পজিটিভ আসে তাহলে হচ্ছে দ্যাট মিনস হচ্ছে আমাদের কমিউনিটি ট্রান্সমিশন অলরেডি হয়ে গিয়েছে। আমাদের এখন আমাদের পিক লেভেলের কথা চিন্তা না করে আমাদের চিন্তা করা উচিত যে এটা কিভাবে আরো রিডিউস করা যায়। আমাদের আগ থেকে পরিকল্পনার কিছু অভাব ছিল, এখন যাতে ভবিষ্যতে আমাদের পরিকল্পনার অভাব যাতে না হয়। জি, ধন্যবাদ মঞ্জুর ইসলাম ভাইয়া, রাফি ভাইয়া। আসলে আপনি যে কথাগুলো বলেছেন সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই সময় আমরা যদি চাই, চলে যাচ্ছি ডাক্তার আয়েশা আলম প্রান্তি। বর্তমানে আপনি একজন করোনা ফ্রন্টলাইনার যোদ্ধা। আপনি এই করোনা মহামারীর সময়ে করোনা আক্রান্ত রোগীদেরকে একেবারে সামনে থেকে চিকিৎসা সেবা দিয়ে এসেছেন, এবং এত একটা হাই রিস্ক দিয়েছেন, সেক্ষেত্রে আপনার অনেক অভিজ্ঞতা রয়েছে। তা আপনার কাছে যদি কোশ্চেনটা করতে চাই, যে এই করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার অভিজ্ঞতাটা যদি আপনি আমাদের শেয়ার করতেন, আপনারা তাদেরকে কিভাবে দেখছেন, এবং আপনাদের এত হাই রিস্ক নিয়ে আপনারা তাদেরকে কিভাবে চিকিৎসা সেবাটা দিয়ে দিচ্ছেন, এই সময় যদি একটু বলতেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে এবং দৈনিক আনন্দবাজার টিমকে যে আমাকে এখানে ইনভাইট করার জন্য, এবং আমার সাথে দুজন ডক্টর রয়েছেন যারা কথা বলছেন বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে। তো আমি বর্তমানে কর্তব্যরত আছি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হসপিটালে, এবং আমি রিসেন্টলি কোভিড ডিউটি করছি। তো আমাদের রোস্টারটা এরকম ভাবে পড়ে যে আপনার আমাদের 10 ডেজ টানা ডিউটি করা লাগছে, এবং তারপর 14 ডেজ কোয়ারেন্টাইন থাকে আমাদের। এবং তারপর হচ্ছে আপনার আমরা একটা ব্রেক পাই বা 5 থেকে 7 দিন যদি কোনো সাইন সিমটম না থাকে, এন্ড দেন আপনার আমাদের আবার ডিউটি স্টার্ট হয়ে যায়। তো এই শিডিউলে আমাদের ডিউটি আর কি চলছে এখন। এবং এখন যে পরিস্থিতি হয়েছে যে কোভিড হসপিটালে আমরা হচ্ছে ইমার্জেন্সিতে ট্রায়াল সিস্টেম ব্যবস্থা করেছি।
তো সেক্ষেত্রে যখন একটা পেশেন্ট আসেন তখন আমরা তাকে স্ক্রিনিং করি যে তিনি আসলে কোন সাইন সিমটম নিয়ে এসেছেন, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা তার আরটিপিসিআর টেস্ট মানে করোনার যে টেস্ট আছে ওটা হচ্ছে আমরা চাই, এবং ওটা কনফার্ম হওয়ার পরে বা যখন আমরা পেশেন্টটা কোভিড সাসপেক্টেড হয় তখন আমরা তাকে অ্যাডমিশন দেই। এবং এক্ষেত্রে হসপিটালে অ্যাডমিশন দেওয়ার কিছু ক্রাইটেরিয়া আছে। আমরা সব ধরনের পেশেন্টকে হসপিটালে অ্যাডমিশন দেই না। শেয়ার করে দেন। যেমন আপনি যদি মাইল্ড সিমটম থাকে আপনার যদি করোনার, যেমন মাইল্ড সিমটমের ভিতর হচ্ছে আপনার হালকা ঠান্ডা, কাশি, হালকা জ্বর বা হচ্ছে মৃদু যে উপসর্গগুলা এটা যদি আপনার থাকে, সেক্ষেত্রে আমরা সাজেস্ট করি যে আপনি বাসায় থেকে কোয়ারেন্টাইনে থাকবেন, ট্রিটমেন্ট নেবেন, এবং আপনি হচ্ছে প্রয়োজনে টেলিমেডিসিন সেবা নিতে পারেন। এটার মাধ্যমে হচ্ছে আপনি আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠার পরে আপনি হচ্ছে তারপর আবার টেস্ট করাবেন। এটা হচ্ছে বাসায় হোম কোয়ারেন্টাইনে থাকার সিস্টেম। আর যখন হচ্ছে বাসায় হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয় পেশেন্টদের, আমরা বলে দিই যে আপনারা হোম আইসোলেশনে থাকবেন এবং কারোর সাথে মিশবেন না আনটিল ইউ আর নেগেটিভ। আর যখন হসপিটালে আসে তখন আমরা সেক্ষেত্রে অক্সিজেন স্যাচুরেশন মাপি, এবং অ্যাপ্রক্সিমেটলি 93 বা এরকম হলে আমরা হচ্ছে তখন দেখি যে যখন পেশেন্টের অক্সিজেন দরকার লাগবে বা বাসায় আসলে ট্রিটমেন্ট করা পসিবল না, সেক্ষেত্রে আমরা তখন পেশেন্টটাকে হসপিটাল অ্যাডমিশন দেই এবং ফার্দার ট্রিটমেন্ট করার ব্যবস্থা করি। তো পেশেন্ট গুলাকে আমরা তিনটা ভাগে ভাগ করি, মাইল্ড, মডারেট এন্ড সিভিয়ার সিমটম। এখন মাইল্ড সিমটমের পেশেন্ট গুলা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার বাসায় ট্রিটমেন্ট নেয়, আনলেস যদি তাদের অক্সিজেনের কোনো রিকোয়ারমেন্ট না থাকে। আর যদি আপনার অক্সিজেনের রিকোয়ারমেন্ট থাকে তাহলে আমরা ওভাবে 5 to 6 লিটার বা 6 to 8 লিটার বা এভাবে করে আমরা মানে আস্তে আস্তে অক্সিজেন দেই। আর আপনার হচ্ছে যদি কোনো কারণে অক্সিজেন স্যাচুরেশন কমে যায় বা সিমটম আরো ডেভেলপ করে, যেমন অনেকের ব্রেথলেসনেস হয়, শ্বাসকষ্ট হয়, অনেকের ক্ষেত্রে আপনার আরো উপসর্গ দেখা যায় পারিপার্শ্বিক, তো সেক্ষেত্রে ওই পেশেন্ট গুলাকে আমরা মডারেট এবং সিভিয়ার কেসের হিসেবে কাউন্ট করি, এবং তখন তাদের ক্ষেত্রে হয়তো অক্সিজেনটা একটু বাড়িয়ে দেওয়া হয়, ওষুধপত্র একটু বাড়িয়ে দেওয়া হয়। এবং সিভিয়ার কেসে যখন কোনো পেশেন্টকে আমরা নর্মালি ডিল করতে পারি না, সেসব ক্ষেত্রে আমরা সেই পেশেন্টটাকে আইসিইউতে তখন রেফার করে দিই, এবং তখন তার ট্রিটমেন্ট হচ্ছে আইসিইউতে করা হয়। তো এভাবে করে হচ্ছে আমরা পেশেন্ট গুলাকে ট্রিট করছি হসপিটালে। আর অ্যাবাউট আস, আমাদের জন্য আসলে এটা খুবই রিস্কি একটা প্রসিডিউর, যেরকম কোভিড এর একটা পেশেন্ট ডিল করা। তো অবভিয়াসলি আমরা হচ্ছে প্রোটেক্টিভ মেজার্স যেটা পিপি বলেন, N95 মাস্ক বলেন, ফেস শিল্ড, গগলস, মানে টোটাল একটা যে হোল প্রোটেক্টিভ মেজার্স এটা আমরা নেওয়ার চেষ্টা করি, এবং আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব প্রোটেক্টিভ মেজার্স নিয়ে রোগীর কাছে যেতে এবং তাকে সর্বোচ্চ সেবাটা দেওয়ার জন্য আমাদের চেষ্টা থাকে। আর রোগীরাও হচ্ছে অনেক সাপোর্টিভ এখন হচ্ছেন, বিকজ রোগীকেও কিছু মেজার্স মেনে চলতে হয়, মাস্ক পরা থেকে স্টার্ট করে রোগীর যারা অ্যাটেন্ডেন্স আছে তাদেরকেও কিছু মেজার্স মেনে চলতে নির্দেশ করা হয় হসপিটাল থেকে। সো আমি আমি আশা করি যে এই যে আমরা ডক্টররা চেষ্টা করছি এবং সবাই মিলে আমরা আশা করি যে আস্তে আস্তে হয়তো আমরা একটা ভালো সার্ভিস দিতে পারছি, এবং ইনশাল্লাহ হয়তো করোনা পরিস্থিতি আগের চেয়ে একটু হলেও হয়তো আমরা বেটার করার চেষ্টা করছি, আমরা ডক্টররা সবাই মিলে কাজ করে। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আয়েশা আলম প্রান্তি আপু। আপনি যে কথাগুলো বলেছেন আসলে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আসলে কথাগুলো সত্য। আপনারা যে ফ্রন্ট লাইন থেকে যে চিকিৎসা সেবা দিয়ে দিচ্ছেন আসলে আপনারা একজন বীর, মানে দেশের বীর যোদ্ধাদের মতো। কারণ আপনারা যদি সেবা না দিতেন তাহলে হয়তো যে বর্তমানে যে সুস্থতার পরিমাণ যা বাড়ছে আসলে এটা হয়তো অনেকটা সম্ভব হতো না। আহ, এই মুহূর্তে বলতে চাই যে আমাদের মধ্যে লাইভে উপস্থিত হয়েছেন দৈনিক আনন্দবাজার পত্রিকার নির্বাহী সম্পাদক বারেক কায়েসার ভাই। ভাই আসসালামু আলাইকুম আপনাকে। আশা করছি আপনি আমাদের সাথে থাকবেন এবং আজকে যে গুরুত্বপূর্ণ লাইভটি হচ্ছে আপনি লাইভটি দেখবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে তা অবশ্যই আমাদেরকে জানিয়ে আমাদেরকে সাহায্য করবেন। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি ডক্টর মুস্তারি মমতাজ মিমি আপু, আপনার কাছে চলে যাচ্ছি। আপনি রংপুর মেডিকেল কলেজ থেকে গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্ট থেকে পড়েছেন এবং আহ, আপনার কাছে যদি কোশ্চেন রাখতে চাই যে বর্তমানে অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা হয়, অ্যাসিডিটির সমস্যা হয়, পেট ব্যথা হয়, বমি হয় এবং আমাদের ডায়রিয়া হয়। তা এগুলা কি আপনার করোনার ক্ষেত্রে কি এই যে সিমটম গুলা দেখা দিচ্ছে এগুলা কি আসলে করোনার ক্ষেত্রে কি রিলেট করে কিনা, বা আসলে এই ব্যাপারে যদি আমাদের একটু বলতেন। ধন্যবাদ আনন্দবাজার আলাপনকে, সাথে সাথে ধন্যবাদ আপন আপনাকেও। আমি ডাক্তার মুশতারি মমতাজ মিমি, আমি রংপুর মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছি। তো আমি যে জিনিসটা বলতে চাই যে এই মুহূর্তে যে মানুষজন করোনার মধ্যে যেহেতু বাসায় অবস্থান করছে এবং তাদের শারীরিক পরিশ্রম এবং সবকিছু অ্যাক্টিভিটি কমে যাওয়ার কারণে গ্যাসের সমস্যা বা ডায়রিয়া, পাতলা পায়খানা এগুলো সময়ের পরিপ্রেক্ষিতে হওয়া
অবশ্যই স্বাভাবিক, কিন্তু সেজন্যই যে আমরা করোনার সাথে ডায়রিয়াকে সরাসরি সম্পর্কযুক্ত করে দিব সেটা কিন্তু সত্য না। তো এই কথাটা বলতে গেলে আমি করোনার কিছু উপসর্গের কথা বলছি, যে আমরা কখন একটা মানুষকে করোনা আক্রান্ত বা সাসপেক্টেড করোনা কেস বলবো। একটা মানুষকে করোনা আক্রান্ত হলে তার জ্বর, শুকনো কাশি, শারীরিক অবসন্নতা, গলা ব্যথা, ডায়রিয়া বা খাবারের স্বাদ বা গন্ধ না পাওয়া, স্কিনে র্যাশ থাকা, এ ধরনের কোনো সমস্যাগুলোর এক বা একাধিক যদি উপস্থিত থাকে, সেক্ষেত্রে আমরা হয়তো তাকে করোনা সাসপেক্ট বলতে পারি। তো এখানে একটা মানুষের যদি ডায়রিয়া হয়, কখন আমরা তাকে করোনা সাসপেকশনে আনবো? ডায়রিয়া হলে যদি তার সাথে করোনার অন্যান্য উপসর্গ থাকে, যেমন জ্বর, কাশি, সর্দি, মাথা ব্যথা, গায়ে ব্যথা বা স্কিন র্যাশ বা এই জাতীয় কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আমরা ডায়রিয়াটাকে করোনার সাথে সম্পৃক্ত বলতে পারি। তাছাড়া আর আমরা করোনা এবং ডায়রিয়াকে একসাথে করার কোনো প্রয়োজন নেই। জি, ধন্যবাদ মুস্তারিম মমতাজ মিমি আপু। আপনি আসলে যে ধর কেমন যে অনেক সময় ফুড পয়জনিং এর কারণেও কিন্তু আমাদের যে বমি বা ডায়রিয়া যেটা হয়, যে মানে বিশেষ করে এটা হয়। এবং অনেক ক্ষেত্রে আমরা যদি মানে বর্তমানে তো আসলে মানে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যে হাসপাতালে যদি আমরা কোনো কিছুর জন্য মানে কোনো ধরেন আমাদের কোনো নর্মাল সেসব পেশেন্ট গুলোকে তারা ধরছে না বা দেখছে না। এক্ষেত্রে কিন্তু আসলে আমাদের যারা সাধারণ সিমটম নিয়ে রোগীরা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা রোগীরা এক ধরনের ভুক্তভোগী হচ্ছে এবং আমরা আমাদের সঠিক চিকিৎসাটা পাচ্ছি না। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি যে যদি যাই আয়েশা আলম প্রান্তি আপু, আপনার কাছে যদি যাই, যে বর্তমানে আপনি তো ফ্রন্টলাইন থেকে যে রোগীদের চিকিৎসা সেবাটা দিয়ে যাচ্ছেন, যদি আপনার কাছে জানতে চাই যে হাসপাতালে একজন করোনা আক্রান্ত রোগীকে ভর্তি হতে কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন, এবং যদি কেউ যদি বাসায় সেলফ আইসোলেশনে থাকতে চায়, তাদের আসলে কিভাবে থাকতে হবে এবং কি কি করা উচিত, যদি একটু বলতে। ওকে, যদি হসপিটালে মানে ভর্তির ক্রাইটেরিয়া বলেন ভাইয়া, সেটা হচ্ছে আমি একটু আগে যে বলেছি যে নর্মালি একটা পেশেন্ট হসপিটালে আসবেন ইমার্জেন্সিতে, এবং আপনি হচ্ছে পেশেন্টটাকে আপনি নর্মালি হচ্ছে ফার্স্টে দেখবেন ইমার্জেন্সিতে, এবং তারপর আপনি পেশেন্টটাকে হচ্ছে আপনি ট্রায়াল সিস্টেমের মাধ্যমে আপনি সেপারেট করবেন যে হ্যাঁ পেশেন্টটা আসলে হসপিটালে ভর্তি হওয়ার মতো অবস্থায় আছে নাকি। এন্ড দেন হচ্ছে আপনি তাকে ফার্স্টে আপনি তার অক্সিজেন স্যাচুরেশন মাপলেন, এবং তারপর আপনি তার যে আমরা যে ভাইটাল সাইন্স গুলা দেখি, মানে ভাইটাল সাইন্স ওগুলা হচ্ছে আমরা দেখব। এবং তারপর হচ্ছে আমরা পেশেন্টটাকে যদি দেখি যে ওকে ফাইন অক্সিজেন স্যাচুরেশন কম, বা পেশেন্ট হচ্ছে মডারেট বা সিভিয়ার হচ্ছে বিভিন্ন সিমটম নিয়ে আসছে, সেক্ষেত্রে আমরা পেশেন্টটাকে হসপিটাল অ্যাডমিশন দেই। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। এন্ড দেন নেক্সট যদি আমরা হচ্ছে মুভ অন করি, তাহলে আপনার যদি যেই পেশেন্ট গুলা হচ্ছে আমরা মনে করি যে না পেশেন্টটা অক্সিজেন স্যাচুরেশন মোটামুটি আছে, এবং পেশেন্টটাকে হচ্ছে আমরা আপনার বাসা থেকেও আমরা তাকে মানে ট্রিটমেন্ট প্রসিডিউর চালাতে পারবো, সেক্ষেত্রে আমরা তাকে অ্যাডভাইস করি যে আপনি বাসায় থাকেন, এবং আমরা তাকে একটা ট্রিটমেন্ট প্রসিডিউর লিখে দেই যে হ্যাঁ আপনি এই ওষুধ খাবেন। তবে প্রথমে কিছু অ্যাডভাইস আমরা দেই, যার ভিতরে 1 নম্বর অ্যাডভাইস হচ্ছে আপনার হোম আইসোলেশনে থাকবেন। হোম আইসোলেশন ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট। সো হোম আইসোলেশনে থাকবেন, এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া থাকে। অ্যান্ড নেক্সট হচ্ছে আমরা যেটা বলি যে আপনি পাশাপাশি আপনি হচ্ছে বাসার অন্য সবার থেকে আপনি দূরে থাকবেন, এবং কেউ হচ্ছে আপনার রুমে আসবে না, এবং একজন মানুষ হচ্ছে আপনার সেবা শুশ্রূষার জন্য থাকবেন, যিনি হচ্ছে আপনাকে অল টাইম হচ্ছে মানে আপনাকে সবকিছু দিয়ে হেল্প করব বা সার্ভিস দিবে, এরকম একজন মানুষ থাকবেন। এবং পাশাপাশি আপনার যে ইউজ করা যে ম্যাটেরিয়াল, সেটা আপনার খাওয়ার প্লেট থেকে শুরু করে আপনার বেড থেকে শুরু করে সবকিছু, এটা হচ্ছে অন্য কেউ টাচ করবে না, আপনি একাই থাকবেন, একাই সবকিছু করবেন। এবং শুধুমাত্র হচ্ছে আপনার আহ যদি সিমটোমেটিক ট্রিটমেন্ট করতে বলা হয়, যেমন জ্বর আসলে হয়তো নাপা বলছি,
বা ঠান্ডা লাগলে হয়তো আমরা অ্যান্টিহিস্টামিন এগুলা খেতে বলি, বা হচ্ছে বলা হয় যে আপনি গরম পানি ইউজ করবেন বা গরম পানি ভাপ নেবেন, এই ব্যাপারটাও মানে অ্যাডভাইস করা হয়। এবং পাশাপাশি এটাও বলা হয় যে আহ যদি বাসায় স্যাচুরেশন মাপার ব্যবস্থা থাকে তাহলে হচ্ছে মাঝে মাঝে স্যাচুরেশনটা মাপবেন। এতে হবে কি আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে কতটুকু অবস্থায় আছেন। এবং আরেকটা জিনিস বলা হয় যে আপনি খেয়াল করবেন আপনার কোন কোন উপসর্গগুলো আছে, এবং আপনি ওটা হচ্ছে মাথায় রাখবেন। আর কোনো কারণে যদি কারো শ্বাসকষ্ট বা যদি মানে অবস্থা বেশি খারাপ হয়, সেক্ষেত্রে আমরা সেই পেশেন্ট গুলাকে বলি যে আপনি দেরি না করে অবশ্যই হসপিটালে ইমিডিয়েটলি ট্রান্সফার হওয়ার ব্যবস্থা করবেন। ধন্যবাদ প্রান্তি আপু, আপনি যে কথাগুলো বলেছেন আসলে যারা এই মুহূর্তে লাইভ দেখছেন আশা করব আপনারা কথাগুলো শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। এখানে আসলে 3 জন অভিজ্ঞ ডাক্তার রয়েছেন এবং তারা করোনা বিষয়ে যে কথাগুলো বলছেন তারা আপনারা কথাগুলো শুনবেন। আশা করব যে আপনাদের যে এই সমাজে যে রকম ভ্রান্ত ধারণাগুলো থাকে করোনা নিয়ে, সেই ভ্রান্ত ধারণাগুলো আপনার কিছুটা হলেও দূর হবে। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি ডাক্তার মঞ্জুরুল ইসলাম ভাইয়া, রাফি ভাইয়ের কাছে। তো ভাইয়া আপনার কাছে কোশ্চেন ছিল যে আমরা জানি আপনি অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজে আছেন, বিশ্ববিদ্যালয়ে আছেন। তো আপনার কাছে কোশ্চেন ছিল করোনাকালীন সময়ে অ্যাক্সিডেন্টলি আমাদের অনেকের আমাদের শোল্ডার ভেঙে যায় বা হাত ভেঙে যায়। এই সময়ে যে আমাদের মানে যে ভেঙে যাওয়ার পর কিন্তু আমাদের দ্রুত চিকিৎসার প্রয়োজন হয়, আমাদেরকে হসপিটালে ভর্তি হতে হয়। কিন্তু এই করোনাকালীন সময়ের জন্য আমরা সেখানে ভর্তি হতে পারছি না, বা ভর্তি হলো সেখানে আমরা ডাক্তার পাচ্ছি না চিকিৎসা করানোর জন্য, বা দ্রুত কোনো চিকিৎসা পাচ্ছি না। আপনি যদি এই দিকটা আপনার দিক থেকে একটু বলেন। ধন্যবাদ আপনাকে। এই সময়ে যদি যেই কোনো মানুষের যদি অ্যাক্সিডেন্টালি কোনো কিছু ভাঙে কিংবা হচ্ছে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়, তাহলে অবশ্যই তাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তবে প্রাথমিক দিকে হচ্ছে আমাদের বলা চলে হচ্ছে আমরা নিজেরাও হয়তো একটু করোনা সম্পর্কে একটু অনভিজ্ঞ ছিলাম। আমাদের হচ্ছে সুরক্ষা সামগ্রীর একটু প্রবলেম ছিল। সেই জন্য সব সময় চাইলেই চিকিৎসকদের সেবা দেওয়া সম্ভব হতো না। কিন্তু এখন সেই সমস্যা অনেকাংশেই হচ্ছে আমরা রিকভার করতে পেরেছি। এখন হচ্ছে যে কোনো জায়গায় চাইলে ট্রিটমেন্ট পাওয়া যায়। তবে কারো যদি মানে যে কোনো ধরনের ট্রমা, দ্যাট মিনস যদি ভাঙ্গা হয়, তাহলে অবশ্যই তাকে হসপিটালে ডাক্তারদের কাছে আসতে হবে। হসপিটাল হোক, ডাক্তারের চেম্বার হোক, কিংবা গভর্নমেন্ট হসপিটালে আলাদা আলাদা করে। এখন তো নতুন করে হচ্ছে সরকার আমাদের হচ্ছে এখন আলাদা আলাদা করে সিস্টেম করা আছে, যেটা কোভিড নন কোভিড দুইটা আলাদা আলাদা করে ইউনিট করা আছে। যারা হচ্ছে কোভিড কনফার্মেটরি কেস, যাদের কিংবা যারা হচ্ছে কোভিড সাসপেক্টেড কিংবা হচ্ছে যাদের হচ্ছে ওই রকম সাইন সিমটম আছে, তাদেরকে হচ্ছে আমরা আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়। আর যাদেরকে হচ্ছে ট্রমার পেশেন্ট গুলো হচ্ছে আমরা হচ্ছে ইমার্জেন্সি থেকে জুয়েলারি ডিপার্টমেন্টেই দেখা হয়। তারপর ওই সময় হসপিটালে গেলে তখন হচ্ছে ডাক্তারদের নিজেদের সুরক্ষা থাকে এবং পেশেন্টদেরকেও হচ্ছে সুরক্ষা করার জন্য মাস্ক ব্যবহার করার জন্য বলা হয়। তো এই ব্যাপারটা তো হচ্ছে যে আগে একটু হয়তোবা গাফিলতির কথা যেটা বললেন আপনি, যে ডাক্তারদের তখন আসলে পিপিই সংকট বলেন, নিজেদের সেবা মানে সুরক্ষা সরঞ্জামের অভাব ছিল বাংলাদেশে। আমাদের হাতে পর্যাপ্ত সময় থাকা সত্ত্বেও তখনকার সময় আমাদের প্রশাসন বলেন, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন, তখন ঠিক ভালোভাবে গাইডলাইন ভালোভাবে দেওয়া হয়নি। সেই জন্য এই অসামঞ্জস্যটা মাঝখানে তৈরি হয়েছিল। বাট এখন আমরা হচ্ছে সেই অবস্থা থেকে যথেষ্ট পরিমাণ উত্তরণ হতে পেরেছি। এখন চাইলেই যে কেউ হসপিটালে আসতে পারে, কারণ কোভিড সাসপেক্টেড পেশেন্টদেরকে আইসোলেশনে নেওয়ার কারণে, আর হচ্ছে যে ট্রমার জন্য তো আলাদা ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্ট থাকে। যদিও সব পেশেন্টদেরকে হচ্ছে আমাদের চাইলেই হচ্ছে অনেক জায়গায় ট্রিটমেন্ট দেওয়া সম্ভব হয় না। যেমন একবার আপনি যদি গ্রাউন্ড লেভেল থেকে চিন্তা করেন যে উপজেলা একটা ইউনিয়ন পর্যায়ে কিংবা উপজেলায় যদি কেউ অ্যাক্সিডেন্ট হয়, তাহলে সে চাইলেই সেখানে ট্রিটমেন্ট পাবে না। সেখানে অনেক সময় অভিজ্ঞ ডক্টরের অভাব থাকে, উপজেলা হেলথ কমপ্লেক্স গুলোতে অনেক সময় অভাব থাকে, সেই জন্য অনেক সময় ট্রিটমেন্ট পায় না। তবে ভাঙলে অবশ্যই তাকে হসপিটালে আসতে হবে। সেই ট্রিটমেন্টটা না পাওয়ার পিছনে হচ্ছে আমাদের প্রশাসনের দুর্বলতার কথাই আমি বারবার বলবো, যে আসলে এখানে হচ্ছে আপনাদের সবার কথাই থাকে যে চিকিৎসকের গাফিলতি। কোনো চিকিৎসকেরই গাফিলতি থাকে না। সব সময় হচ্ছে আমরা প্রশাসনের কথা শুনতে হয়, কিংবা হচ্ছে আর নিজেদের সেফটির কথা ভাবতে হয়। আর হচ্ছে
একটা উপজেলা হেলথ কমপ্লেক্সের যদি উপজেলা হেলথ কমপ্লেক্সের কথা আমি বারবার বলছি, কারণ ঢাকা শহরকে চিন্তা করে আপনি যদি হচ্ছে সারা দেশের কথা চিন্তা করেন তাহলে হবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি হেলথ ক্লিনিক গুলো খুলেছেন, সেখানে হচ্ছে 13,000 হেলথ ক্লিনিক অলরেডি উদ্বোধন করেছেন উনি। সেই কমিউনিটি হেলথ ক্লিনিক গুলোতে ডাক্তারদের পোস্টিংও আছে, কিন্তু সমস্যা হচ্ছে অবকাঠামো থাকলেও সেখানে হচ্ছে ট্রিটমেন্ট দেওয়ার মতো ভালো রকম পরিস্থিতি না থাকার কারণে ভালো ট্রিটমেন্ট পায় না। তবে যদি এই সময় কারো ভাঙে তাহলে তাকে অবশ্যই হসপিটালে আসতে হবে। আর এখনকার সময় হসপিটালে যেহেতু করোনা সাসপেক্টেড পেশেন্ট আলাদাভাবে আইসোলেশনে নেওয়া হচ্ছে, এবং ট্রমা ভাঙ্গাচুরা যাকে বলেন আর কি, ট্রমার পেশেন্টদেরকে যেহেতু ক্যাজুয়ালিটি দেওয়া হচ্ছে, সুতরাং এখন সমস্যা হওয়ার কথা। জি ধন্যবাদ ভাই। আশা করি যে এখন এই সমস্যাটি যাদের ভ্রান্ত ধারণাগুলো ছিল যে আসলে চিকিৎসা সেবা পাওয়া যাবে না, আমি আশা করছি যে আপনার কথা হয়তো তারা অনেকটা ক্লিয়ার হতে পারবে যে যারা আসলে যে ভাঙলে যে চিকিৎসা পাওয়া যাবে এটা আসলে ভুল। হসপিটাল গেলে অবশ্যই চিকিৎসা পাওয়া যাবে এবং মানে হসপিটাল যেতে হবে। তা এই মুহূর্তে আমরা চলে যেতে চাই আমাদের সাংবাদিক ও গবেষক বারেক কায়সার ভাইয়ের কাছে। ভাই আশা করছি আপনি ভালো আছেন এবং যে আপনার সম্বন্ধে যদি একটু বলতে চাই যে এই যে করোনাকালীন সময়ে আহ, বিশেষ করে আপনি আপনি একটা সংগঠনের পক্ষ থেকে করোনাকালীন সময়ে যে আমাদের যে বিভিন্ন পেশা শ্রেণী পেশার মানুষদের তাদের পাশে ছিলেন, কি বলবো, মানবতার মূর্ত প্রতীক হিসেবে তাদের পাশে থেকেছেন, তাদের সাহায্য করেছেন যে কোনো প্রয়োজনে, তাদের খাবার সমস্যা বা তাদের অর্থনৈতিক কোনো সমস্যা, সেখানে আপনারা সংগঠনের সঙ্গে আছি সংগঠনের পক্ষ থেকে, সেখানে আপনারা আপনাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে গেছেন তাদের পাশে থাকার জন্য। আসলে ভাই এটা খুবই একটি যুগান্তকারী উদ্যোগ এবং যে এটার মাধ্যমে যে আপনারা কত মানুষের ভালোবাসা পেয়েছেন সেটা আসলে বলে বোঝানো সম্ভব না। তা বারেক কাইসার ভাই আপনার কাছে যাচ্ছি যে এই করোনা রিলেটেড সময়ে আপনার কিছু বলার থাকবে, আপনি আমাদের একটু শেয়ার করুন। ধন্যবাদ আপনাকে। আসলে আজকে যেই তিনজন এখানে যুক্ত রয়েছেন, ডাক্তার প্রান্তি, ডাক্তার রাফি, ডাক্তার মিমি, আসলে যেটি বলছিলাম যে বাঙালি কালচার যেটা মানুষের পাশে থাকে বিপদে সংকটে, এই করোনার সময় আমরা এটি আরেকবার দেখলাম। শুধু আমাদের যে সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন সঙ্গে আছি না, সারা বাংলাদেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সংস্থা, সবাই কিন্তু আসলে মানুষের পাশে দাঁড়িয়েছে এবং সামনে থেকে মানুষের জন্য কাজ করেছে। এবং সবচেয়ে বেশি শ্রদ্ধা যাদেরকে জানাতে হয়, সম্মান যাদেরকে জানাতে হয়, তারা হচ্ছেন আমাদের চিকিৎসকরা। এবং আমাদের কিন্তু প্রথম থেকেই এই করোনার জন্য যেসব সুরক্ষা সামগ্রী থাকা দরকার, সেসব সুরক্ষা সামগ্রী কিন্তু আমাদের ছিল না। তারপরেও একেবারে জীবনের ঝুঁকি নিয়ে সামনে থেকে আমাদের ডাক্তাররা কিন্তু লড়াই করে গিয়েছেন এবং ইতোমধ্যে অনেক ডাক্তার কিন্তু করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, অনেকে এখনো করোনা আক্রান্ত হয়েছেন এবং করোনার সাথে যুদ্ধ করছেন। এবং তারা কিন্তু আসলে থেমে নেই, তারা কিন্তু প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন। আমি যেটা জানি যে ডাক্তার প্রান্তি, তাকে আমি ব্যক্তিগতভাবে জানি, তিনি দীর্ঘদিন ধরেই কাজ করছেন, ডাক্তার রাফি কাজ করছেন, ডাক্তার মিমিও কাজ করছেন। শুধু কিন্তু হসপিটালেই তারা করোনা উপসর্গ বা করোনা রোগীদের জন্য চিকিৎসা করছেন তা তা নয়, কিন্তু এর বাহিরেও তারা ব্যক্তিগত পর্যায়েও কিংবা তাদের যেই আত্মীয় স্বজন রয়েছে, পাড়া প্রতিবেশী রয়েছে এবং সাধারণ মানুষ রয়েছে, তাদেরকে কিন্তু এই করোনাকালীন সময়ে নানা ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছেন চিকিৎসা সংক্রান্ত। এসব আমরা আসলে কিন্তু যা নিঃসন্দেহে তাদেরকে আসলে আমি ব্যক্তিগতভাবে সেলুট জানাই এবং তাদের যেই কর্মযোগ্য, তাদের যেই মানুষের পাশে থাকার যে প্রত্যয়, সেটি চলমান থাকুক, ধারাবাহিক থাকুক, আমি এমনটাই আসলে প্রত্যাশা করি। এর বাইরে আমি যেটি বলতে চাই যে আমরা দীর্ঘদিন ধরেই দেখছি এবং করোনা শুরু থেকেই দেখছি, সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা মূলধারার গণমাধ্যমেও দেখছি যে এক এক সময় বিশ্বের এক এক প্রান্ত থেকে আমরা শুনি যে করোনার অমুক একটি ওষুধ করোনার জন্য কার্যকর হচ্ছে। এবং বাংলাদেশে যখন এ ধরনের গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে আসছে, তখন কিন্তু মানুষ হুমড়ি খেয়ে পড়ছে সেসব ওষুধ কেনার জন্য। আমি আসলে এই তিনজন ডাক্তার আছে আমাদের সঙ্গে, তাদের তিনজনের কাছে আমি আসলে জানতে চাই এই হুজুগ যে বিষয়টি, এসব ওষুধ আসলে কতটা কার্যকর, কিংবা এসব ওষুধ যারা কিনছে বা গণমাধ্যম যে দায়িত্বশীল ভূমিকা আসলে পালন করছে কিনা, এবং গণমাধ্যমে এসব ওষুধের বিষয়ে আসলে প্রচার করা হুট করেই একেবারে যেহেতু আমরা জানি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন পর্যন্ত কোনো ওষুধের ব্যাপারেই আসলে সরাসরি তারা বলেনি, সেক্ষেত্রে এসব ওষুধের বিষয়ে গণমাধ্যম যে প্রচার করছে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে এবং মানুষ সেসব ওষুধ সংগ্রহ করছে, এসব বিষয়ে যদি আমি আসলে তাদের কাছে কিছু জানতে চাই, কতটুকু কার্যকর কিংবা
এসব বিষয়ে তাদের কোনো আসলে ভাবনা আছে কিনা বা পরামর্শ আসে কিনা তাদের কাছে আসলে আমি জানতে চাই। প্রত্যেকের কাছে আলাদা আলাদাভাবে আসলে জানতে চাই। আপন। জি, ধন্যবাদ বারিক কাইসার ভাই। আপনি যে কথাগুলো বলেছেন আসলে খুবই যুক্তিযুক্ত, এবং ওষুধ নিয়ে যে কথাটা আসলে যে এটা বর্তমান সময়ে এমন একটা সমস্যা হয়ে গেছে যে মানে একটা কি বলবো, যে আমরা বাঙালি আসলে হুজুগে বাঙালি যা পাই সামনে সেটা নিয়ে আসলে আমরা কি বলে হুমড়ি খেয়ে পড়ি। আসলে এই কথাটা, আপনার যে কথাটা, আমাদের যে তিনজন ডাক্তার এখানে আছে আমরা তিনজনকে অ্যাড্রেস করবো, যে আসলে তারা তিনজনই ভিন্ন ভিন্ন ভাবে তাদের নিজ থেকে উত্তরটা দিয়ে যাবেন আশা করছি, এবং এই প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন। ডক্টর মুস্তারি মমতাজ মিমি, আপনার কাছে আমি এখন যে কোশ্চেনটা করব, যে বারিক ভাই যে কোশ্চেনটা করেছে সেটা আপনি উত্তরটা দিবেন, তার আগে একটা কোশ্চেন ছিল আপনার কাছে, যে অনেকের ভ্রান্ত ধারণা যে হেক্সিসল ডেটল খেয়ে ফেললে করোনা চলে যাবে বা করোনা আক্রান্ত থেকে ভালো হয়ে যাবে, এবং এই হেক্সিসল ডেটল খেয়ে কিন্তু অনেকে আপনার আক্রান্ত হচ্ছে এবং অনেকে মৃত্যুবরণ করছে। আসলে এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? আহ, ধন্যবাদ। কথা অনেকই বলার, সেটা প্রথমত হচ্ছে করোনা একটি ভাইরাস, এবং আমরা এতদিনে এতটুকু জেনে গেছি যে শুধুমাত্র আমরা যদি আমাদের হাত পরিষ্কার রাখি এবং মানুষের সাথে যদি শারীরিক দূরত্ব বজায় রাখি, সেক্ষেত্রে আমাদের করোনাটা প্রতিরোধ করা সম্ভব। তো আমাদের গণমাধ্যমের কারণেই হোক বা টিভিতে বারবার প্রচারণের কারণেই হোক বা মানুষের কুসংস্কার থেকে, আমি যদি করোনার প্রথম দিকের ঘটনা বলি, একদিন হুট করে আমার বোন আমাকে বলছে যে কিছু কিছু গ্রামে নাকি ছোট বাচ্চা জন্মগ্রহণ করছে এবং ওরা নাকি মরেও যাচ্ছে, মরার আগে তারা বলে যাচ্ছে যে যদি গরম চা খাওয়া হয় বা লাল চা খাওয়া হয় তাহলে করোনা কারো হবে না। তো আসলে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, তাতে আমাদের একটা বিশাল অংশ মানুষ কিন্তু যথাযথ শিক্ষার ব্যবস্থার মধ্যে থাকে না, বা তাদের ততটুকু জ্ঞান ধারণ ক্ষমতা নাই। তো সেদিক থেকে তারা যা শুনছে তাই কিন্তু করছে। তো এই যে হেক্সিসলের ব্যাপারটা বা যে সাবান খেয়ে ফেলার ব্যাপারটা, করোনা যেহেতু একটা ভাইরাস, এটা শরীরে যাওয়ার পরে সেটা পুরা শরীরে ছড়ায় পড়ে, এবং সেটা আমরা যেটাকে বলি মাল্টি সিস্টেম, সেটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকেই এফেক্ট করে। কিন্তু আমি যদি ডেটল খাই বা হেক্সিসল খাই, আমি এটা মুখ দিয়ে খেলে এটা আমার পাকস্থলী পর্যন্ত যাবে, এরপরে কি নয়। কিন্তু আমি যদি ডেটল, হেক্সিসল বা এই ধরনের ক্ষার জাতীয় বা কেমিক্যাল জিনিসপত্র খেয়ে ফেলি, সেক্ষেত্রে আমার পাকস্থলী এবং অন্ননালীর যে জায়গাগুলো, এগুলো আরো ক্ষার দ্বারা এগুলো নষ্ট হয়ে যাবে, কিন্তু পারতপক্ষে করোনা ভাইরাস এদের দ্বারা ধ্বংস হবে না। এটা একটা। আমি আর কিছু জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে আমরা খাতা, বই বা কাগজ জাতীয় যে জিনিসগুলো বাজার থেকে আনছি, অনেকেই আমরা এটাকে হেক্সিসল দিয়ে পরিষ্কার করছি বা আরো অনেক ভাবে ব্যবহার করার চেষ্টা করছি, কিন্তু আমি এখানে বলবো যে কাগজ জাতীয় যে জিনিসপত্রগুলো আমরা বাজার থেকে বাড়িতে নিয়ে আসি, সেগুলো 4 থেকে 5 ঘন্টা যদি আমরা আলাদাভাবে রেখে দেই, তাহলে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। কারণ আমরা জানি যে এই কাগজ জাতীয় জিনিসের উপরে করোনা ভাইরাস অবস্থান করে 4 থেকে 5 ঘন্টা। তো বাড়িতে আনার পর সেগুলোর পিছনে আর কিন্তু এক্সট্রা কোনো যত্নের প্রয়োজন নেই। এবার আমি যদি প্লাস্টিক জাতীয় জিনিসের কথা বলি, যেমন কলম, পেন্সিল, তারপর আপনার বক্স, এই জাতীয় জিনিসগুলো বাজার থেকে এনে আমরা একই রকম ভাবে যদি 4-5 ঘন্টা রেখে দেই, বা এগুলো যদি হেক্সিসল দ্বারা বা সাবান দ্বারা ধৌত করে ইউজ করি, তাহলে এগুলো কিন্তু আমাদের জন্য নিরাপদ। তবে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কথা, আমি বিভিন্ন মানুষ, এবার এমনকি আমার পরিবারেও আমি দেখেছি বা আশেপাশের মানুষের মধ্যে, সেটা হচ্ছে তারা শাকসবজি, ফলমূল বা আরো যে খাবার জাতীয় জিনিসগুলো বাসায় আনছেন, বাসায় আনার পরে সেগুলো সাবানের মধ্যে ধুচ্ছেন, হেক্সিসলের মধ্যে ধুচ্ছেন, এমনকি ব্লিচিং পাউডারের মধ্যে ধুয়ে খাওয়ার চেষ্টা করছেন। তো তাদের কাছে মনে হচ্ছে যে এই এই সমস্ত স্যানিটাইজার দ্বারা আমরা যদি খাবার দ্রব্যাদি পরিষ্কার করে খাই, সেক্ষেত্রে হয়তো বা আমরা করোনা আক্রান্ত হব না। তবে এই ধারণাটি সম্পূর্ণ একটি ভুল। সেটা হচ্ছে যে আমরা যদি খাবারকে কেমিক্যাল জাতীয় দ্রব্য দ্বারা ধুয়ে ফেলি, সেক্ষেত্রে খাদ্যের পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়। সেই সাথে এই সমস্ত জিনিসের মধ্যে যদি যেহেতু ভালো পরিমাণ কেমিক্যাল পদার্থ থাকে, সেটা আমাদের শরীরের জন্য কিন্তু অবশ্যই ক্ষতিকর। সেজন্য আমি যারা এই লাইভটি দেখছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা যখন
শাকসবজি ফলমূল বাহির থেকে নিয়ে আসছেন, সেটা আপনারা 5-6 ঘন্টা রেখে দিতে পারেন। রেখে দিয়ে হালকা কুসুম গরম পানির মধ্যে ধুয়ে ইউজ করতে পারেন। আবার আবার যদি মনে করেন যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা বেকিং পাউডারের মধ্যেও কিন্তু গরম পানির মধ্যে বেকিং পাউডারের গুঁড়া বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে ধুয়ে যদি আমি সবজি বা ব্যবহার করি বা খাই, সেক্ষেত্রে কিন্তু আমার জন্য নিরাপদ। তাতে খাদ্যের পুষ্টিমানটা অটুট থাকছে এবং সেই সাথে আমার জন্য ক্ষতিও হচ্ছে না। তবে খেয়াল রাখতে হবে যে খাবার দ্রব্যাদি থেকে শুরু করে আমরা যে কোনো দ্রব্যাদি যদি পলিথিনে করে নিয়ে আসি, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই পলিথিন ব্যাগটার সাথে সাথেই ডিসপোজাল করে ফেলতে হবে, কারণ পলিথিনে করোনা কিন্তু 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত থাকতে পারে। তো এই মোটামুটি পলিথিন বা খাবার সামগ্রী সম্পর্কে বলার এতটুকুই ছিল। আর বারেক কায়সার ভাইয়ার একটি প্রশ্ন, যেটা হচ্ছে যে আমরা যে বাজারে যখন যে ওষুধটা আসতেছে সেটাই আমরা খেয়ে ফেলছি, এটার পিছনে কারণটা কি? আসলে একটা জিনিস দেখেন, যখন একটা ভাইরাস পৃথিবীব্যাপী ছড়ায় পড়ে, শুধু ভাইরাসের ক্ষেত্রেও না, আমরা কিছুদিন আগে দেখেছি যে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়েছে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস প্যান্ডেমিক হয়েছে। তো এগুলো আসলে ভাইরাস আমাদের কাছে নতুন কিছু না। তো যে কোনো একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া বা যে কোনো ধরনের ডিজিজ যখন একটা পৃথিবীতে আসে, তখন কিন্তু বিজ্ঞানীরা বা গবেষকরা কিন্তু নানান ভাবে পরীক্ষা নিরীক্ষা করেন। তো পরীক্ষা কিন্তু এটা একটা ডিজিজ প্রসেসের পার্ট। আমরা যখন যেটা তথ্য পাচ্ছি সেটাই যখন আমরা গণমাধ্যমে প্রচার করছি বা পেপারে দিচ্ছি বা ফেসবুকে দিচ্ছি, এবং আমাদের বাংলাদেশে কিন্তু চিকিৎসা ব্যবস্থাটা এমন ভাবে সুসজ্জিত, আপনি দেখেন যে পৃথিবীতে অন্যান্য যে উন্নত দেশগুলোতে ওখানে কিন্তু সাধারণ জনগণ কিন্তু খুব কম ওষুধের অ্যাক্সেস পায়, কিন্তু আমাদের দেশে আমরা চাইলেই একেবারে ব্যথার ওষুধ থেকে শুরু করে ক্যান্সারের ওষুধ পর্যন্ত বিনা প্রেসক্রিপশনে কিনতে পাচ্ছি। পরিস্থিতি যখন এই, মানুষ তো নিজেরা চাইবেই যে তারা সুস্থ থাকতে, সুতরাং তারা যখন তখন যে কোনো ওষুধ পেপারে দেখছে বা গণমাধ্যমে শুনছে যে এই জিনিসটার উপকার হচ্ছে বা স্বাভাবিকভাবে একটু খেলে একটু ভালো থাকা যাচ্ছে, তারা সেটা বাজারে মুড়ি মুড়কির মতো কিনছে। তাতে করে হচ্ছে কি, আমি বাজারে কয়েকদিন আগে আসলো যে এজিথ্রোমাইসিন খেলে করোনা ভালো হয়, সেজন্য মানুষ আগে থেকেই খাচ্ছে। আইভারমেকটিন কিছুদিন আগে আসলো যে আইভারমেকটিন খেলে করোনা উপশম হচ্ছে, সেজন্য তারা আইভারমেকটিনকে কিনে আগে থেকে খাওয়া শুরু করেছে। কিন্তু আমরা কি জানি, যে কোনো ওষুধ যখন আমি খাই, আমি যদি এখন আইভারমেকটিন খাই, এজিথ্রোমাইসিন খাই বা ডক্সিসাইক্লিন খাই বা যে কোনো ধরনের ওষুধ যেগুলো বলা হচ্ছে যে করোনা রোগীদের জন্য ভালো হবে, যদি এখন আমি খাই, 1 দিন বা 2 দিন পরে কিন্তু ওষুধ যে আমার শরীরে কাজ করবে, এই কাজ করাটা কিন্তু সে বন্ধ করে দিবে। তো আমি আজকে ওষুধ খাচ্ছি, আমার করোনা 4 দিন পর হলো, তাতে কিন্তু ওই আমি আগে ওষুধ খেয়ে রাখলে পরে আমার করোনার জন্য ভালো হবে, এই ধারণাটা ভ্রান্ত। আমাদের গণমাধ্যমের যেটা করা উচিত, যে আমরা যখন কোনো ওষুধ সম্পর্কে প্রচার করছি, লিখছি বা এটার বেনিফিট সম্পর্কে লিখছি, আমাদের সাথে অবশ্যই এটা উল্লেখ করা উচিত যে এটা করোনা ভাইরাসের জন্য একদম প্রতিষ্ঠিত কোনো ওষুধ না। এটা হচ্ছে আমার 1 নম্বর কথা। আর 2 নম্বর হচ্ছে যে আমি এই ওষুধ খেলে, আগে থেকে খেলে আমার করোনার জন্য পরবর্তীতে কোনো উপকার আসবে না, বরং আমার যদি করোনা হয় সেক্ষেত্রে উপসর্গ থাকলে আমার যদি এই ওষুধগুলো খাই, সেক্ষেত্রে হয়তোবা আমার করোনাটা উপসর্গগুলো কমে আসবে বা করোনাটা তাড়াতাড়ি নেগেটিভ হওয়ার জন্য কাজ করতে পারে। হ্যাঁ, ধন্যবাদ মুস্তারি মমতাজ মিমি আপু, আপনি আসলে একটু বিশদভাবে আলোচনা করেছেন। আর সেক্ষেত্রে আহ, কি বলে যে হেক্সিসল ডেটলের যে ব্যাপারটা, আসলে আমরা গণমাধ্যমে যে বেশ কিছুদিন আগে যখন করোনাটা শুরু হয়, তখন এক ধরনের ভ্রান্ত ধারণা আমরা রটিয়েছি, দেখলাম যে কোন একটা বাচ্চা বগুড়াতে জন্ম নিয়েছে, সে জন্ম নিয়ে বলছে যে গোলমরিচের পানি, তারপর গরম পানি, রং চা দিয়ে মিশিয়ে খেলে করোনা ভালো হয়ে যাবে। এবং আবার কিছু কিছু মাধ্যমে শুনেছি যে রাতের 3টা বাজে মসজিদে মাইক দিয়ে আজান দিচ্ছে, এই করোনা, এই যে গোলমরিচের পানি খেলে ভালো হয়ে যাবে। বিশেষ করে রুরাল এরিয়া, যে গ্রাম এরিয়া যেগুলো আছে, সেগুলো এই যে ভ্রান্ত ধারণাটা, এটা খুব বেশি পরিমাণে সেসব এলাকায় ছড়িয়ে পড়েছে। এবং সেখান থেকে কিন্তু আসলে যে এই ফেসবুকের যুগে গণমাধ্যমের কারণে বর্তমানে আমরা এক ধরনের ভ্রান্ত ধারণার দ্বারা আমরা উদ্ভাবিত হয়েছি, এবং এটা আসলে আমাদের সমাজে এক ধরনের একটা ক্ষতির সম্ভাবনার দিকেই রয়েছে। এবং সেকেন্ড যে কথাটা বলতে চাই, যে আপু যে
আহ, যে বারেক ভাইয়ের কথার ইতি ধরে আপনি যে ওষুধের কথাটা বললেন, এই কথাটা এখন বর্তমানে আমরা মানে প্রায় দেখি যে আশেপাশে যে অনেকে বলছে যে ওনারা ডাক্তার ফার্মেসি দোকানে যাচ্ছে, দেখা যাচ্ছে যে ফার্মেসি এখানে একজন ওষুধ নিচ্ছে যে এটা খেলে করোনা ভালো হয়ে যাবে, সেখানে তারা তাকে দেখে হুমড়ি খেয়ে পড়ছে সেই ওষুধটা কেনার জন্য, এবং তারা নিচ্ছে এবং আর 5 জন মানুষকে ইনফ্লুয়েন্স করছে যে এই ওষুধটা খেলে করোনা ভালো হয়ে যাবে, এবং তারা কোনো রকম উপসর্গ ছাড়া, কোনো ধরনের করোনা আক্রান্ত ছাড়া তারা আগে থেকে সেটা খেয়ে নিচ্ছে, যে আমি আগে থেকে খেয়ে নিচ্ছি তার মানে আমি করোনা সেফ, আমার কোনো করোনা হব না এবং আমি করোনা আক্রান্ত হব না। এই 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 যে ব্যাপারটা আসলে আমাদের সমাজে নিত্য নৈমিত্তিক ঘটনা, এটা আমরা সচরাচর দেখে যাচ্ছি। ধন্যবাদ মিমি আপু, আপনি এত সুন্দর করে বিশদভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। প্রান্তি আপু, আপনার কাছে আমরা যাচ্ছি। আপনার কাছে কোশ্চেন ছিল যে বর্তমানে আপনার কাছে কোশ্চেন ছিল যে আপু, মাস্ক ব্যবহারে আসলে আজকে আমরা যদি বলতে চাই আসলে আমরা মাস্ক কিভাবে ব্যবহার করব এবং মাস্ক ব্যবহার কিভাবে করা যায়, এবং মাস্কের মধ্যে যদি আমরা বলতে চাই N95 মাস্ক, সার্জিক্যাল মাস্ক, কাপড়ের মাস্ক, বিভিন্ন ধরনের মাস্ক বর্তমানে বাজারে বের হচ্ছে এবং সেগুলো আমরা ব্যবহার করছি, এবং এই মাস্ক ব্যবহারে আমাদের সতর্কতাটা কিরকম, এবং মাস্ক ব্যবহারে যে করোনার থেকে যে রক্ষা পাওয়া যে বিষয়টা, এটা যদি আমাদের একটু বিশদভাবে বলতেন। প্রান্তি আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? প্রান্তি আপু শুনতে পাচ্ছেন? প্রান্তি আপু, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ প্রান্তি আপু, আপনি কি আমার কথা, আচ্ছা প্রান্তি আপু হয়তো নেটওয়ার্ক একটু সমস্যার কারণে চলে গিয়েছে। ডাক্তার মঞ্জুরুল ইসলাম রাফি ভাই, আপনার কাছে যদি জানতে চাই যে বারেক ভাই যে কোশ্চেনটা আসলে করলো, যে বর্তমানে যে ওষুধের যে ব্যাপারটা যে রেখে গেল ভাই আপনাদের কাছে, আপনি ভাইয়ের কোশ্চেনের অ্যান্সারটা আপনি কিভাবে দিবেন যদি আপনার ভাষায় বলেন? এর আগে তো মিমি আপু হচ্ছে ডিটেল বলেছেন, তারপরেও হচ্ছে যদি হেক্সিসল ডেটলের কথা যেটা বললেন মিমি আপু, এটা পুরোপুরি হচ্ছে সুইসাইডাল অ্যাটেম্প। এটা হচ্ছে এক ধরনের সুইসাইডাল অ্যাটেম্প, এটা খাওয়ার কোনো মানে হয় না, এটা পুরোপুরি ভ্রান্ত ধারণা। তবে বাজারে কিংবা হচ্ছে আমাদের গণমাধ্যমে কিংবা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভ্রান্ত ধারণা প্রচার করা হচ্ছে, যেমন হচ্ছে আমাদের আইভারমেকটিন আর হচ্ছে ডেক্সামিথাসন সম্পর্কে অলরেডি আমাদের ওষুধ প্রশাসন অধিদপ্তর গত কয়েকদিন আগেই ডেক্সামিথাসনের ব্যবহার সম্পর্কে হচ্ছে সুস্পষ্ট সতর্কতা বানিয়ে দিয়েছেন যে কোনো ডাক্তারের প্রেসক্রিপশন ব্যতীত কেউই কখনো ডেক্সামিথাসন ঔষধ বাজার থেকে কিনতে পারবে না। আর হচ্ছে আইভারমেকটিন, এটা পুরোপুরি আমার মনে হচ্ছে বাংলাদেশে এটা এক ধরনের ব্যবসায়িক চিন্তা ভাবনা, যে আমি আমার কোম্পানির একটা ওষুধ প্রোডাকশন করলাম, পরে হচ্ছে সেটা কোনোভাবে যদি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি তাহলে মানুষ হুমড়ি খেয়ে সেই ওষুধের পিছনে মানে পিছনে ছুটবে। এটা আমার মনে হচ্ছে পুরোপুরি, আমার মনে হয় না বাংলাদেশের কোনো ডক্টর এখন পর্যন্ত বলেছেন। আমি এই নিয়ে হচ্ছে আমার শ্রদ্ধেয় স্যার গোপালগঞ্জ মেডিকেলের সাবেক অধ্যক্ষ ছিল, উনি মেডিসিন বিভাগের বরিশাল মেডিকেলের বিভাগীয় প্রধানও ছিলেন সাবেক, বাংলাদেশের স্বনামধন্য একজন চিকিৎসক ডক্টর হরেন্দ্রনাথ সরকার। ওই প্রফেসর ডক্টর হরেন্দ্রনাথ সরকার স্যারের সাথে আমি আইভারমেকটিন সম্পর্কে কথা বলেছি যে স্যার এই আইভারমেকটিন কিংবা বাজারে আইভেরা নামে পাওয়া যায় এই ওষুধটা আসলে কার্যকরী কিনা। স্যার স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে করোনা রোগীর ক্ষেত্রে এই ওষুধ কোনো ধরনের কোনো কার্যকারিতা আসে না। তারপরে আরেকটা কথা হচ্ছে যে মানুষ হালকা কিছু জ্বর সর্দি কাশি হলে ডক্সিক্যাপ এজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিকের ইউজের ক্ষেত্রেই হচ্ছে আগ থেকে আমাদের দেশের সতর্কতামূলক কথা আমরা সবসময় বলে থাকি যে আমাদের দেশে হচ্ছে এই যে মানে হালকা জ্বর হলেই মানুষ ভাইরাল ফিভার, এগুলো ভাইরাল ফিভারের জন্য হচ্ছে আমি এজিথ্রোমাইসিন নিলাম কিংবা ডক্সিসাইক্লিন নিলাম, এগুলোর কোনো ভূমিকা নাই। ভাইরাসের ক্ষেত্রে আমার অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নাই। হ্যাঁ, যদি কারো করোনা হয়ে থাকে, করোনার কারণে আমাদের অন্যান্য অর্গানের যে সমস্যাগুলো হবে, অন্যান্য অর্গানে যদি কোনো ইনফেকশন হয়ে থাকে, কারণ করোনা হলে আমাদের ইমিউনিটিটা কমে যায়, এই ইমিউনিটি কমে যাওয়ার কারণে আমাদের হচ্ছে অন্যান্য ইনফেকশন দেখা দিতে পারে, যে লাংস ইনফেকশন দেখা দিতে পারে কিংবা হচ্ছে যে কোনো ধরনের ইনফেকশন দেখা দিলে তখন হচ্ছে আমরা ডক্সিসাইক্লিন কিংবা এজিথ্রোমাইসিন এসব জাতীয় ওষুধ খেতে পারি। আদারওয়াইজ করোনার যে কোনো সিমটমের জন্য আমাদের জ্বর যখনই হোক আমরা হচ্ছে শুধু
প্যারাসিটামলের উপর ডিপেন্ডেন্ট হতে হবে। আর হাঁচি সর্দি কাশি এগুলোর জন্য হচ্ছে আমরা মন্টেলুকাস ট্যাবলেট কিংবা হচ্ছে আমাদের যে অ্যান্টিহিস্টামিন এই ট্যাবলেটের উপর ছাড়া নির্ভর করা ছাড়া কোনো উপায় নেই। তার মানে হচ্ছে আমরা অন্য যেসব ওষুধ খাচ্ছি সবকিছু হচ্ছে ভ্রান্ত, এবং আমার আমি কনফার্ম যে হচ্ছে বাংলাদেশে এটা এক ধরনের ব্যবসায়িক চিন্তা ভাবনার জন্য হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো এক ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এখন পর্যন্ত ওয়ার্ল্ডের কেউই বলছে না যে কনফার্ম যে এটা হচ্ছে আমার করোনা রোগীর করোনার জন্য ট্রিটমেন্ট, তাহলে আমি কেন শুধু শুধু দেব? বরং যদি কেউ হসপিটালে ভর্তি হয় তাহলে এখন হচ্ছে ডাক্তাররা যে প্রয়োজন অনুযায়ী যে কার জন্য আমাদের ডেক্সামিথাসোন লাগবে, কার জন্য হচ্ছে আমি এজিথ্রোমাইসিন দেব, কাকে হচ্ছে আমি ডক্সিসাইক্লিন দেব, সেটা ডাক্তাররা নির্ধারণ করবে। আর আরেকটা জিনিস, যদি কেউ হচ্ছে নিজস্ব সুরক্ষা মেনটেন করতে চায় যে আমি আমার ইমিউনিটি বাড়াতে চাই, যেমন আমাদের বাংলাদেশ পুলিশে হচ্ছে স্পষ্ট ভাবে কিছু জিনিস দেখলাম যে বাংলাদেশ পুলিশ বাহিনীদেরকে হচ্ছে কোলিক্যালসিফেরল মানে হচ্ছে ভিটামিন ডি ক্যাপসুল দেওয়া হচ্ছে, জিঙ্ক ট্যাবলেট দেওয়া হচ্ছে, ভিটামিন বি1 বি6 বি12 এটার একটা কম্বাইনেশন ট্যাবলেট আছে সেই ট্যাবলেট দেওয়া হচ্ছে। এগুলো খেলে এগুলো সবসময় খাওয়া যায়, এগুলোর কোনো সমস্যা নেই, এগুলো আমাদের বডির বরং ইমিউনিটিকে বাড়ায়। জি ভাই, আসলে আপনি আর যে কথাটা আরেক জিনিস এটার ক্ষেত্রে হচ্ছে স্ট্রিক্ট হওয়া উচিত আমাদের দেশের যে প্রেসক্রিপশনের কোনো ডাক্তারের সাজেশন কিংবা প্রেসক্রিপশন ব্যতীত এইসব ওষুধ বিক্রি করা একবারে সম্পূর্ণভাবে নিষিদ্ধ, এবং আইনটা করা আছে, শুধু স্ট্রিক্ট হতে হবে আমাদের। জি ভাই, আসলে যে বিশেষ করে যে ডেক্সামিথাসোন যে ওষুধটা রিসেন্টলি সেটা বিবিসি থেকে একটা নিউজের মাধ্যমে দেখানো হয়েছে চীনে জি। এই ওষুধটা 90% সফলতা পেয়েছে, এবং সে তার জন্য তারা হ্যাঁ। এটাকে বলছে যে এটা দিয়ে এটা মানে হ্যাঁ, এটা সারতে পারে। খাবে, এটা ট্রিটমেন্ট দেওয়া হবে, এটা ট্রিটমেন্ট দেবে কে দিবে? যে হসপিটালাইজেশন পেশেন্ট কিংবা হচ্ছে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে তার প্রেসক্রিপশনে লেখা সেই তাকে দেওয়া হবে। আদারওয়াইজ আমি নিজে গেলাম ওষুধ দোকান থেকে, ওষুধ বিক্রেতাও আমাকে দিয়ে দিল ডেক্সামিথাসোন ট্যাবলেট, তাহলে তো হবে না। ডেক্সামিথাসোনের অনেক ক্ষতিকারক দিক আছে, সেটা চিন্তা করে লাভ কি? আপনার ইমিউনিটি তো ধ্বংস করে দিবে, আমাদের দেশটাই ধ্বংস করে দিবে ডেক্সামিথাসোন। তাহলে শুধু শুধু প্রেসক্রিপশন ব্যতীত ডেক্সামিথাসোন যাতে বিক্রি করা না হয় সেই জন্য অলরেডি ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে কয়েকদিন আগেই 2-3 দিন আগেই হচ্ছে আমাদের স্পষ্ট ভাবে একটা গণবিজ্ঞপ্তি দিয়েছেন, এবং হচ্ছে যেসব যারা হচ্ছে এই ওষুধ ডাক্তারের প্রেসক্রিপশন ব্যতীত বিক্রি করবে তাদের শাস্তির ব্যবস্থা পর্যন্ত আছে আমাদের। হ্যাঁ ভাই, আসলে তাহলে বলতে চাই যে তাহলে দুই পক্ষের সচেতনতার প্রয়োজন আছে। যারা আমরা ওষুধ কিনতে যাচ্ছি তাদের যেরকম সচেতনতার প্রয়োজন আছে, এবং যারা ওষুধ বিক্রি করছেন তাদের আরো বেশি সচেতনতার প্রয়োজন আছে। কারণ আমার মনে হয় এখন সচেতন হওয়াচ্ছে এটার ক্ষেত্রে হচ্ছে মানে ধরেন আমি একজন গ্রামের মানুষ, আমি তাকে বললাম সে ইনফ্লুয়েন্স হলো, ভালো কথা, কিন্তু একজন ওষুধ বিক্রেতা কখনো হচ্ছে অসচেতন হতে পারে না, কারণ উনি হচ্ছে সবকিছু জানেন। সুতরাং আইনটা ওনার উপর প্রয়োগ করতে হবে। আমি কিনতে যাইতেই পারি, সেটা হয়তো বা আমার অজ্ঞতা কিংবা হচ্ছে আমি রেগুলার টেলিভিশন কিংবা হচ্ছে সবকিছু সামনাসামনি নাই থাকতে পারি, কিন্তু যে ওষুধ বিক্রেতা হতে গেলেও হচ্ছে আপনাকে সার্টিফাইড হতে হবে, যে আপনাকে কিছু কোর্স করতে হয়, ফার্মাসিস্ট হতে হয়, ফার্মাসিস্টের সার্টিফিকেট থাকতে হয়। তার মানে হচ্ছে আপনার মানে জনগণের সচেতনতা সেটা না থাকতেই পারে, কিন্তু হচ্ছে যে ওষুধ বিক্রি করবে সে তার সচেতনতা না, তার জ্ঞান থাকতে হবে। যদি না থাকে তার উপর আইন জারি করা আছে, সেই আইন ইম্পোজ করতে হবে। সেক্ষেত্রে বলো আমাদের আইন মানে তাদের উপর যে আইন প্রয়োগটা হবে সেটারও আসলে যে একটা কি বলবো যে জরুরি আইন প্রয়োগ করাটা দরকার হতে পারে, কারণ তা না হলে দেখা যাবে আমাদের অনেক সাধারণ জনগণ ক্ষতির সম্মুখীন হতে পারে। ধন্যবাদ রাফি ভাইয়া, আপনি যে কথাগুলো বলেছেন আসলে খুব গুরুত্বপূর্ণ কথা ছিল। প্রান্তি আপু, আপনার কাছে আমরা আসতে চাই যে নেট সমস্যার কারণে আপনাকে এর আগের কোশ্চেনটা করেছিলাম আর সেটা উত্তর দিতে পারিনি। যদি আপনাকে বলতে চাই আসলে যে বর্তমানে যে আমরা মাস্ক ব্যবহার নিয়ে আমাদের মধ্যে এক ধরনের একটা বাকবিতণ্ডতা রয়েছে, বিশেষ করে বর্তমানে অনেক ধরনের মাস্ক বাজারে পাওয়া যায়, KN95 মাস্ক, সার্জিক্যাল মাস্ক, কাপড়ের মাস্ক। আসলে এই মাস্ক ব্যবহার নিয়ে যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। ধন্যবাদ ভাইয়া। এটা আসলে খুব কন্ট্রোভার্সিয়াল একটা ব্যাপার, কারণ হচ্ছে আমরা দেখেছি যে মোটামুটি আপনার অলমোস্ট ডিফারেন্ট কাইন্ডস অফ মাস্ক এখন ইউজ করা হচ্ছে। কাপড়ের মাস্ক থেকে শুরু করে সার্জিক্যাল মাস্ক, তারপরে আপনার N95, KN95। তো এক একটা মাস্ক আসলে এক এক ধরনের সার্ভিস
প্রোভাইড করে। যেমন যদি আপনি নরমাল ইউজের জন্য বলেন বা সাধারণ মানুষের ব্যবহারের জন্য বলেন, তাহলে আমার কাছে মনে হয়েছে যে সার্জিক্যাল মাস্ক ইজ এ রিয়েলি গুড অপশন। কারণ আপনার সিডিসি বা WHO এর যেসব হচ্ছে গাইডলাইন এসেছে বা আমাদের যে ন্যাশনাল গাইডলাইন এসেছে, অলমোস্ট সবগুলা গাইডলাইনে একটা কমন ব্যাপার যেটা বলা হয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটা সার্জিক্যাল মাস্ক অলমোস্ট 70 থেকে 75% পর্যন্ত আপনাকে প্রোটেকশন দিচ্ছে। সো আপনি যদি সেক্ষেত্রে একটা লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইউজ করেন অথবা ডাবল সার্জিক্যাল মাস্ক ইউজ করেন, আই থিঙ্ক দ্যাট গিভস আ মডারেট কাইন্ড অফ প্রোটেকশন। সো এটা হচ্ছে ইউজ করা যায় যারা হচ্ছে আমরা সাধারণভাবে ঘরে বাইরে যাচ্ছি। এর বাইরে হচ্ছে কাপড়ের মাস্কের যে ব্যাপারটা, আমাদের ন্যাশনাল গাইডলাইনে যেটা উল্লেখ করা আছে যে আপনি যদি 3 লেয়ার পুরু হচ্ছে কাপড়ের মাস্ক ইউজ করেন, তাহলে সেক্ষেত্রে 50 বা 60% এর মতো বা 40% এর মতো একটা প্রোটেকশন আসে। সো অনেক ক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে যে যেহেতু কাপড়ের মাস্ক একটাই ইউজ করেন, তো সেক্ষেত্রে আসলে কাপড়ের মাস্কটা থেকে এখন পর্যন্ত কোনো রিসার্চে আসলে এরকম আসেনি যে খুব বেশি আশাব্যঞ্জক কোনো আমরা ফলাফল পাই। সো কাপড়ের মাস্কটা আসলে যদি আপনি ডাবল লেয়ার ইউজ করেন বা দুইটা পরেন, সেক্ষেত্রে হয়তো কিছুটা পেতে পারেন, কিন্তু এটা কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই। সো অবভিয়াসলি রেজাল্ট স্যাটিসফ্যাক্টরি না, মানে আপনি হয়তো মাস্ক ইউজ করবেন কিন্তু প্রোটেকশনটা পাবেন না। আর অ্যাবাউট KN95 এবং N95, যেমন মোটামুটি সবগুলা রিসার্চে বলা হয়েছে যে N95 হচ্ছে রেসপিরেটর। তো যেটা বেসিক্যালি বলা হয়েছে যারা ফ্রন্ট লাইনে কাজ করছেন বা যারা হেলথ কেয়ার প্রফেশনালরা আছি আমরা, আমাদের ক্ষেত্রে ইউজ করতে বেশি বলা হয়। কারণ N95 যেটা হচ্ছে যে আপনি যখন N95 ইউজ করেন, তো আপনার হচ্ছে কোন রকম ড্রপলেট বা হচ্ছে আপনার থেকেও বাইরে ট্রান্সমিট হচ্ছে না, বাইরে থেকেও ভিতরে আসছে না। সো উইচ গিভস এ রিয়েলি গুড প্রোটেকশন, এবং আপনার 90 to 95% প্রোটেকশন দিচ্ছে অলমোস্ট। সো আমার মনে হয় যে N95 ইজ এ রিয়েলি গুড অপশন, স্পেশালি যারা কোভিড এর ডিউটি করেন বা যারা হচ্ছে ফ্রন্ট লাইনে কাজ করছেন, পুলিশ, আর্মি এবং আমাদের ফ্রন্ট লাইন যারা ওয়ার্কার আছেন। আর আপনি যদি মনে করেন যে যেহেতু N95 হচ্ছে রেসপিরেটর এবং এটা পরে থাকা লম্বা সময় ধরে আসলে খুবই ডিফিকাল্ট, সো সেই হিসেবে আমরা হচ্ছে KN95 সাজেস্ট করতে পারি। কারণ KN95 হচ্ছে অলমোস্ট N95 এর কাছাকাছি একটা সার্ভিস আপনাকে দিবে, কিন্তু এটা হচ্ছে কম্পারেটিভলি একটু ইজিয়ার পরে থাকাটা। সো KN95 টা আমার মনে হয় অনেকে কিনে ইউজ করতে পারেন, যেটা হচ্ছে এখন বাজারে হরহামেশা বিক্রি হচ্ছে। আর মাস্ক ইউজের একটা সিস্টেম যেটা হচ্ছে, মাস্ক ইউজ করতে হলে আপনাকে কিছু ব্যাপার মেনটেন করতে হবে। যেমন অনেকে দেখা যাচ্ছে যে একই সার্জিক্যাল মাস্ক বারবার বারবার করে ইউজ করছে, যেটা হচ্ছে একদমই মানে আসলে সায়েন্টিফিক না। সো আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রত্যেকদিন যখন আপনি বাসার বাইরে যাচ্ছেন, একটা মাস্কই আপনাকে ইউজ করতে হবে এবং ওটা আপনাকে মানে ওইটা ওয়ান টাইম ইউজ, এটা কিন্তু ডাবল ইউজ এর না। আর মাস্ক, সার্জিক্যাল মাস্ক পরা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে, সেটা হচ্ছে ব্লু সাইডটা বাইরে না হোয়াইট সাইডটা ভিতরে, এরকম একটা ব্যাপার আর কি। মাঝে সবাই খুব বলছিল। তো সিস্টেম হচ্ছে ব্লু সাইড অলওয়েজ বাইরে, এখানে আসলে কোনো সেকেন্ড কোয়েশ্চেন নেই। আর মাস্ক হচ্ছে রিইউজের যে ব্যাপারটা, সার্জিক্যাল মাস্ক ওয়ান টাইম ইউজ, এটা রিউজ করা কোনো মানে ব্যাপার না। অ্যান্ড অ্যাবাউট যদি আমি N95 বা KN95 বলি, তাহলে সেক্ষেত্রে আমরা আমরা যেটা করি চিকিৎসকরা বা আমরা যেটা সাজেস্ট করি করতে, সেটা হচ্ছে আপনি 4টা মাস্ক নিবেন এবং হচ্ছে আপনি 4টা কাগজের প্যাকেট নিবেন, যেখানে হচ্ছে আপনি 1 2 3 4 এভাবে করে লিখে রাখবেন। এবং আপনি যখন প্রথম দিন মাস্কটা ইউজ করা স্টার্ট করলেন, ওটা ডে 1 থাকবে এবং আপনি ডেট দিয়ে লিখে রাখবেন। এবং তারপর আপনি এগেইন ওই মাস্কটা ইউজ করে ওই যে কাগজের যে প্যাকেটটা আছে ওখানে ড্রাই হতে দিবেন। এবং এভাবে করে আপনি 4টা মাস অলমোস্ট 20 থেকে 25 দিনের মতো ইউজ করতে পারেন, এভাবে ঘুরে ফিরে। অ্যান্ড দেন ওই 4টা মাস ফেলে দিয়ে আপনি এগেইন নতুন মাস্ক হচ্ছে আপনি ইউজ করতে পারবেন। আর মাস্কের ক্ষেত্রে আরেকটা যেটা একটা মানে মানুষের ভিতর ভুল ধারণা আছে, সেটা হচ্ছে মানুষ আপনার মাস্ক হচ্ছে ওয়াশেবল ভেবে হচ্ছে অনেকে ওয়াশ করে আবার মাস্ক ইউজ করছেন, এবং সেটা বিভিন্ন কাইন্ড অফ মাস্ক হোক। এটা হচ্ছে আপনার কমপ্লিটলি রং একটা আইডিয়া। কারণ মাস্কের যে লেয়ার গুলা থাকে, আপনি কখনো কোনো মাস্ক কাটলে ভিতরে দেখতে পারবেন যে ডাবল লেয়ার, ট্রিপল লেয়ার বা 4 লেয়ারের মাস্ক থাকে। সো আপনি যখন বেসিকলি মাস্ক গুলাকে ওয়াশ করছেন, তখন বেসিকলি আপনি ফাইবার গুলাকে নষ্ট করে দিচ্ছেন, যে ফাইবার গুলা যেভাবে সেটিং করে মানে রেডি করা হয় মাস্কে। সো কোনোভাবেই কোনো ধরনের মাস্ক হচ্ছে আপনি ওয়াশ করে ইউজ করতে পারবেন না। সো ইটস বেসিকলি হচ্ছে ওয়ান টাইম ইউজ এবং ওয়াশেবল না। আপনি ধরুন রেখে রেখে আপনি ওটাকে ইউজ করতে পারেন, কিন্তু ওয়াশ করে না। সো আমার মনে হয় যে মাস্কের আরেকটা যেটা ব্যাপার, আপনি যখন মাস্কটা খুলছেন ইউজ করার পরে,
আপনি কখনোই আপনার যে মাস্কের মুখের সাথে যে সারফেসটা লেগে থাকে, এই সারফেসটা আপনি কখনোই হাত দিয়ে টাচ করবেন না। আপনি যখন মাস্ক খুলবেন তখন আপনি মাস্কে যে আমাদের কানের পিছে যে দড়িটা দিয়ে আমরা মাস্কটা লাগিয়ে রাখি, মেক শিওর যে আপনি ওই দড়িটা দিয়ে খুলবেন এবং ওই সারফেসটা কোনোভাবে আবার টাচ করবেন না এবং ওইভাবে করে মাস্কটা ফেলে দিবেন। অথবা যদি KN95 বা N95 হয়, ওভাবে করে দড়িটা ধরে প্যাকেটের ভিতর ভরে রেখে দিবেন। মানে ওই সারফেসটাতে কিন্তু আপনার ভাইরাস বা ব্যাকটেরিয়া বা যেসব আপনার ড্রপলেট আছে ওগুলা থেকে যায়। সো এই কারণে ওই সারফেসটাতে টাচ করা আসলে আপনার উচিত না। এবং এভরি টাইম ওয়েন ইউ ডিল উইথ মাস্ক, আপনি যখন মাস্ক খুলছেন এবং হচ্ছে যে রাখছেন বা হচ্ছে আবার কোনো একটা জায়গায় রেখে দিলেন, মেক শিওর যে আপনি আপনার হাত খুব ভালো মতো ওয়াশ করেন, অ্যান্ড দেন হচ্ছে সো দ্যাট মানে আপনার প্রপার যে ডিসইনফেক্টেন্ট প্রসিডিউর ওটা যাতে হয় আর কি। আর অবশ্যই আমার সাজেশন হবে, যদি বাসার ভিতরে আপনার কারো সাইন সিমটম হয় অথবা যদি সাইন সিমটম নাও হয়, যেহেতু কোভিড এখন কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে, তাহলে আমার মনে হয় যে আপনি বাসার ভিতরেও আইসোলেশন বা যে কোয়ারেন্টাইন যেটাকে আমরা বলি একটু মেনটেন করতে পারেন। লাইক সবাই সবার থেকে একটু দূরে থাকলেন, বা সবাই মাস্ক ইউজ করলেন বাসায় যখন সবাই একসাথে খেতে বসছেন বা একটু ডিল করছেন। তো আমার মনে হয় কি, যদি আমরা মাস্ক এভাবে ইউজ করি, আমার মনে হয় কি আমরা একটু বেটার প্রোটেকশন পেতে পারি আর কি। জি, ধন্যবাদ আপু যে আপনি মাস্ক সম্বন্ধে এত বিশদভাবে আলোচনা করেছেন। তবে মাস্কের সাথে আমি যদি আপনাকে আরেকটা কোশ্চেন বলতে চাই, মাস্কের সাথে যে গ্লাভস আমরা যখন যে হ্যান্ড গ্লাভসটা ইউজ করি, সেটাও কিন্তু এখন বর্তমান সময়ে যে মানে একটা কোশ্চেনের কি বলবো একটা ধারক হয়ে গেছে। যে যেমন মাস্কটা যেভাবে ধরেন আমরা যে ইউজ করছি, অনেকে রেখে রেখে ধুয়ে ধুয়ে আবার এটা ইউজ করছি, একইভাবে কিন্তু আমরা যে হ্যান্ড গ্লাভস গুলো ইউজ করছি, সেটাও কিন্তু আমরা একবার ওইটা পরে বাইরে যাচ্ছি, এসে আবার এটা ধুয়ে আবার ইউজ করছি। আমাদের একজন দর্শক এই কোশ্চেনটা করেছে যে বাজারে অনেক গ্লাভস পাওয়া যায়, সেগুলোকে বলা হয় পুনরায় পরিষ্কার করে একাধিকবার ব্যবহার করা যায়। সেই গ্লাভস গুলো কি আসলে সত্যিকারই একাধিকবার ব্যবহার করা যায় কিনা, বা এটা আমাদের জন্য কি ধরনের ক্ষতি হবে, এটা নিয়ে যদি আরেকটু বলতেন। গ্লোভস এর ব্যাপারটা আমি বলতে চাই যে যদি আপনি আম, মানে প্রোটেকশনের ব্যাপারটা চিন্তা করেন, তাহলে গ্লোভস এর চেয়ে আমার মনে হয় যে খালি হাতে থাকা ইজ মাচ বেটার। বিকজ আমি যেটা লক্ষ্য করেছি বা আপনারা হয়তো নোটিস করেছেন, আমরা যখন সকালে বের হওয়ার সময় বা কাজে ক্ষেত্রে বা আমরা ডক্টররাও যখন কাজ করছি, আমরা যখন খালি হাতে থাকি তখন কিন্তু আমাদের মাথায় একটা টেনশন কাজ করে যে আমার হাত খালি এবং আমি বারবার জিনিসপত্র টাচ করছি। এবং এভরি টাইম যখন আমরা কিছু টাচ করি, এবং ইনক্লুডিং টাকা পয়সা, এই জিনিসটা আমি মেনশন করতে চাই। যে আমি 2টা রোগী পেয়েছিলাম হসপিটালে, যাদের কোনো এক্সপোজারের হিস্ট্রি নেই এবং তাদের আসলে কোথাও তারা এরকম যায়ও নাই, ডিলও করেনি কোনো কিছু, কিন্তু তারা হচ্ছে কোভিড পজিটিভ। সো আমি যখন পরবর্তীতে হিস্ট্রি নেওয়া শুরু করলাম লাস্ট 14 ডেজে, তখন দেখা গেল যে তারা টাকা পয়সা ডিল করেছেন, দে আর বিজনেসম্যান। সো টাকা পয়সা ডিল করেও কিন্তু আপনার হাত ধুতে হবে এবং ইটস আ নেসেসিটি। সো যেটা গ্লোভস এর কথায় আসছি, গ্লোভস হচ্ছে আমার মনে হয় যে আপনারা যারা মানে নর্মালি কাজ করছেন, লাইক যেমন আপনি যদি ব্যাংকার, ডক্টর বা এরকম কেউ হন যে হচ্ছে রেগুলার আপনার পেশেন্ট ডিলিং বা এই যে হাত থেকে হ্যান্ড টু হ্যান্ড ডিলিং হচ্ছে, এরকম প্রফেশনাল না থাকলে আমার মনে হয় না যে গ্লোভস ইউজ করাটা রেগুলারলি ম্যান্ডেটরি। বিকজ হচ্ছে আপনি যখন গ্লোভস পরবেন সকালবেলা, আপনার কিন্তু মাথায় থাকবে না যে ওকে ফাইন আমার হাত ধুতে হবে বা হ্যান্ড রাব করতে হবে। আর গ্লোভস ইউজ করার যে সিস্টেমটা, সেটা হচ্ছে আপনি গ্লোভস ইউজ করেন অথবা না করেন, যদি ইউজ না করেন তাহলে সিস্টেম হচ্ছে আপনি বারবার করে হাত ধুবেন, সাবান দিয়ে কন্টিনিউ হাত ধুবেন 20 সেকেন্ড ধরে, যেটা নর্মাল। এবং অবভিয়াসলি আপনি হ্যান্ড স্যানিটাইজার রাখবেন এবং বারবার করে হ্যান্ড রাব করবেন। এভরি টাইম ইউ ডু সামথিং, এভরি টাইম ইউ টাচ এ সারফেস, আপনি মেক শিওর করবেন যাতে আপনি হ্যান্ড রাব করেন এবং হাত ওয়াশ করেন। আর গ্লোভস এর ব্যাপারটা হচ্ছে, আপনি যখন গ্লোভস ইউজ করবেন, আমরা নর্মালি ল্যাটেক্স এর গ্লোভস ইউজ করি। সো ওই গ্লোভসটা কিন্তু মানে আমরা হচ্ছে সাজেস্ট করি, এবং এটা সাইন্টিফিক্যালিও প্রুভেন যে গ্লোভসটা কিন্তু ওয়ান টাইম ইউজের, এটা কিন্তু বারবার ইউজ করার মতো কোনো জিনিস না। সো আমার মনে হয় যে যদি আপনি এফোর্ড করতে না পারেন, যে অবভিয়াসলি ইটস এক্সপেন্সিভ, সবার পক্ষে এফোর্ড করা পসিবল না, সো আমার মনে হয় যে গ্লোভস ইউজ করাটা আরো বেশি রিস্ক বাড়িয়ে দিবে। কারণ আপনি যখন গ্লোভস পরবেন, আপনি অনেকেই কিন্তু হ্যান্ড রাব করতে ভুলে যায়। কারণ গ্লোভস পরে যেটা আমরা করতে হয় যে আপনি বারবার করে হ্যান্ড রাব করবেন, বারবার করে হেক্সোসল দিয়ে হাত ধুবেন। কিন্তু যখন আপনি গ্লোভস পরা, আপনি কিন্তু মাথায় কোনো টেনশন থাকছে না এবং আপনি কন্টিনিউ ওটা দিয়ে সারফেস ধরছেন, পেন ধরছেন, কাজ করছেন। সো আপনি কিন্তু জানেন না যে আপনার হাতে কিন্তু ভাইরাস রয়ে গেছে পুরা টাইম গ্লোভসে। সো এটা হচ্ছে আপনি যদি মেনটেন করতে পারেন, গ্লোভস ইজ গুড। আর যদি আপনি মেনটেন না করতে পারেন, তাহলে আমার মতে হচ্ছে আপনি বেয়ার হ্যান্ড থাকেন, বেশি বেশি করে হাত ধোন, হ্যান্ড স্যানিটাইজ করেন, দ্যাটস ইভেন মোর বেটার।
আর অ্যাবাউট দ্য রিইউজ অফ গ্লোভস, আমার মনে হয় না যে রিইউজ করাটা আসলে খুব বেশি সেফ হবে। ইভেন আমরা যে আপনার ডক্টর, আমরা যে গোগলস বা ফেস শিল্ড ইউজ করি, আমরা হয়তো অনেকে আপনার ক্লোরিন সলিউশন ইউজ করে এটা আবার মানে ঠিক মতো জীবাণুমুক্ত করে আমরা আবার ইউজ করি, কিন্তু এটারও কিন্তু আপনার মানে হচ্ছে সাবধানতার ক্ষেত্রে বলা হয়েছে যে আপনি পসিবল হলে ফেস শিল্ডটা ফেলে দিবেন। কারণ এই যে যে রাবার থাকে ফেস শিল্ডের উপরে, এটাতেও কিন্তু ভাইরাস লেগে থাকতে পারে। তো যেহেতু ল্যাটেক্স ইজ ওয়ান কাইন্ড অফ রাবারই বলতে পারেন, তো আমার এখান থেকে আসলে ভাইরাসটা ট্রান্সমিট হওয়ার একটা বড় সম্ভাবনা থাকে। এবং আমার মনে হয় না যে এটাকে আসলে সেকেন্ড টাইম ইউজ করার মানে কোনো দরকার আছে। তো আমরা একটুখানি সেফটি মেনটেন করলে, যদি আমরা সেফ থাকি, আমার মনে হয় যে আমরা একটু প্রোটেক্টেড থাকতে পারবো। জি ধন্যবাদ প্রান্তি আপু, আপনি আসলে যে কথাগুলো বলেছেন আসলে কথাগুলো খুবই সত্য। যে দর্শক কোশ্চেন করেছেন, আশা করবো যে আপনি আপনার সঠিক উত্তরটা পেতে সক্ষম হয়েছেন। আমি মুস্তারি মমতাজ মিমি আপু আপনার কাছে যাব, তবে আপনার কাছে একজন দর্শক কোশ্চেন রেখেছিল যে যারা হ্যান্ড স্যানিটাইজার, হেক্সিসল, ব্লিচিং পাউডার আসলে যে মানে মিশ্রিত পানি ব্যবহার করছেন, এই যে হ্যান্ড স্যানিটাইজার, হেক্সিসল, ব্লিচিং মিশ্রিত পানি, এগুলো থেকে আসলে ভাইরাস মুক্ত হয় কিনা, যদি এটা একটু বলতেন। অবশ্যই সেটা, আপনি যখন হ্যান্ড স্যানিটাইজার যেমন হেক্সিসল, সাবান বা এ ধরনের কিছু দ্বারা কোনো কিছু পরিষ্কার করবেন, অবশ্যই সেটা থেকে ভাইরাস মারা যাবে। কারণ আমাদের করোনা ভাইরাস সম্পর্কে বলা হচ্ছে যে সাবান দেয়া হোক বা হেক্সিসল দেয়া হোক, তাতে করোনা ভাইরাস কিন্তু চলে যায়। কিন্তু আমাদের এগুলো ব্যবহারের সময় খেয়াল রাখতে হবে যে আমরা কোন পারপাসে এগুলো ইউজ করছি। যেমন আমার ঘরের মধ্যে, আমার বাহিরে কোনো মানুষ সেরকম ভাবে যায় না, আমি বাসায় আছি, সবাই আলাদা আছি, কিন্তু তারপরেও আমি দেখা যাচ্ছে যে ব্লিচিং পাউডার, ডেটল বা হেক্সিসল দিয়ে ফ্লোর পরিষ্কার করছি। এগুলো একদম টোটালি আননেসেসারি কাজ। আমি যখন বাড়িতে থাকবো, আমার পরিবারের প্রত্যেকটা সদস্য যখন সেফ থাকবে, তখন আমি নর্মালি ফ্লোর যেভাবে পরিষ্কার করি ওভাবে পরিষ্কার করব। যেমন আমি এরকম পেশেন্ট দেখেছি যে বাসায় ব্লিচিং পাউডার দিয়ে ফ্লোর পরিষ্কার করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে বা হাতে জ্বালাপোড়া করছে এরকম। তো হেক্সিসল বা সাবান জাতীয় পদার্থ, আমি এখানে একটা জিনিস উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে করোনা ভাইরাস ঢুকতে পারে নাক দিয়ে এবং মুখ দিয়ে। আমি যে কাজই করি না কেন, আমি যদি আমার হাত দুটো যদি আমি মুখের আশেপাশে না লাগাই, আমার মুখে, নাকে, চোখে, কানে যদি আমি না স্পর্শ করি, সেক্ষেত্রে করোনা ভাইরাস আমার কাছে সরাবে না। আমাকে দুইটা জিনিস মেনটেন করতে হবে, একটা সামাজিক দূরত্ব না, শারীরিক দূরত্ব। আরেকটা হচ্ছে যে আমার ফেস বা আমার মুখমণ্ডলের আশেপাশে যেন আমি স্পর্শ না করি। আমি প্রান্তি আপুর সাথে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে আমরা যে গ্লোভসটা ইউজ করব, আমি যদি কাজ করার সময় আমার হাত যদি আমার ত্বকে বা মুখের মধ্যে স্পর্শ না করি এবং আমি হাতটা যদি হেক্সিসল দিয়ে স্যানিটাইজ করে ফেলি, সেক্ষেত্রে আমি কিন্তু পুরোপুরি নিরাপদ। বরং আমি যদি গ্লোভস ইউজ করি এবং সেটা প্রপার ডিসপোজাল না করতে পারি, কারণ আমার গ্লোভসটাতে কিন্তু একটা দীর্ঘ সময় ধরে করোনা ভাইরাস থেকে যায়, এটাকে যদি আমি ঠিক মতো পরবর্তীতে ডিসপোজাল না করতে পারি বা ফেলে দেওয়ার জায়গাটা ঠিকঠাক মতো রাখতে না পারি, বরঞ্চ গ্লোভসটাই কিন্তু আমার আরেকটা ইনফেকশনের সোর্স হিসেবে কাজ করবে। সুতরাং আমাদের হেক্সিসল, স্যানিটাইজার এগুলো ব্যবহার করার আগে সতর্ক থাকতে হবে যে আমরা এটার জন্য প্রপার ব্যবহারটা করি। যেমন শাকসবজিতে বা খাবার দ্রব্যে যেন ব্যবহার না করি, এটা যেন আমরা ভিতরে যেন না খাই, না খেয়ে ফেলি, এগুলো থেকে সতর্ক থাকতে হবে। আচ্ছা মিমি আপু, তাহলে আপনার কাছে যে কোশ্চেনটা করবো, যে আমরা যে বাইরে থেকে যে আমরা বিভিন্ন ধরনের খাবার, তরি তরকারি কিনে আনছি, আসলে আমাদের এই খাবারের মাধ্যমে কি করোনা ছড়ানোর কোনো সম্ভাবনা আছে কিনা? খাবারের মাধ্যমে আসলে এই ব্যাপারগুলো নিয়ে কিছু কন্ট্রোভার্সি আছে। খাবারের মধ্যে যদি আমার কোনো কারণে ধরেন যে যে মানুষটি খাবার বিক্রেতা যদি যে খাবারটা বিক্রি করছে, সে যদি করোনা ভাইরাস ইনফেক্টেড থাকে এবং তার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে করোনাটা বের হচ্ছে, সেটা যদি তরকারির মধ্যে আসে, সেটা তো তাহলে সেটা হয়তো বা সবজির সাথে মিক্সড হবে বা ওখানে বেশ কিছু সময় অপেক্ষা করবে, বেশ কিছু সময় সবজির সাথে বা খাবারের সাথে থেকে যাবে। সেক্ষেত্রে আমরা খাবারটাকে যদি একটু কয়েক ঘন্টা আলাদা রাখি, 5-6 ঘন্টা যদি আলাদা করে রাখি এবং তারপরে যদি এটাকে প্রসেস করে খাই বা হালকা গরম পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে যদি আমি খাবারটাকে প্রসেস করি, সেক্ষেত্রে আহ, এই ব্যাপারটা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। জি ধন্যবাদ আপু, আপনার কাছে আমরা আবার আসবো। এখন ডাক্তার মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া রাফি ভাই, আপনার কাছে যে কোশ্চেন ছিল, তবে একটা কথা বলি, আপনার পিছনে একটা এয়ার কন্ডিশন আছে, সেই এয়ার কন্ডিশন থেকে হয়তো আমাদের দর্শক একটা কোশ্চেন করেছে যে করোনার সময় এয়ার কন্ডিশন না, ব্যবহার। এয়ার কন্ডিশনটা ব্যবহার হচ্ছে না। হ্যাঁ এবং এটা এয়ার কন্ডিশন
এয়ার কন্ডিশন এই সময়টা ব্যবহার না করাটাই ভালো, কারণ এয়ার কন্ডিশন থেকে যে ধরনের কেমিক্যালটা বের হয় সেটা হচ্ছে আমাদের ফুসফুসের ক্ষতিকারক। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সংসদে একটা কথা বলে দিয়েছেন সবাইকে এয়ার কন্ডিশন ব্যবহার না করতে, তারপর থেকে আমার এয়ার কন্ডিশন বন্ধ। জি, আসলে তাহলে আমি বলতে পারবো যে দর্শক আপনি যে কোশ্চেনটা করেছেন আসলে এই সময় এয়ার কন্ডিশন ব্যবহার করাটা উচিত না। ভাইয়া আপনার কাছে যে কোশ্চেনটা ছিল যে যারা বর্তমানে আহত হচ্ছেন, যে অ্যাক্সিডেন্টালি যে আহত হচ্ছেন, যে সিরিয়াসলি ইনজুর্ড হচ্ছেন, তাদের কিন্তু যখন হসপিটালে যান তাদের এক্স-রে করতে হয়। তাদের এক্স-রে করতে হয় এবং এক্স-রে করার জন্য হয়তো তাদের যে মেশিনের মাধ্যমে এক্স-রে করতে হয়, সেই একই মেশিনে দেখা যাচ্ছে অনেকের এক্স-রে হচ্ছে এবং কিছুক্ষণ পর পর একজনের এক্স-রে হচ্ছে। এই যে একই মেশিনে অনেকের এক্স-রে হচ্ছে, এখান থেকে কি করোনা ছড়ানোর কোনো সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, যদি একই মেশিনে করানো হয় তাহলে অবশ্যই সম্ভাবনা আছে, কিন্তু এখন আমি যতটুকু জানি যে বিভিন্ন টারশিয়ারি মেডিকেল কলেজ যেগুলো আছে সেগুলোতে হচ্ছে পোর্টেবল এক্স-রে এর ব্যবস্থা করা হচ্ছে। ওই পোর্টেবল এক্স-রে গুলোর থাকার কারণে হচ্ছে যে বিভিন্ন রোগীর বেডে থেকেই হচ্ছে আমাদের এক্স-রে করার ব্যবস্থা হয়। কিন্তু আমার মনে হয় এটা অ্যাভয়েড করা উচিত যে হচ্ছে একই রোগীর যেখানে হচ্ছে আমাদের হাত ভাঙা, পা ভাঙা কিংবা কোমর ব্যথা এগুলোর জন্য যেখানে এক্স-রে করা হচ্ছে, সেখানে আবার করোনা সাসপেক্টেড কোন রোগীর যদি এক্স-রে করা হয় তাহলে সেটা মনে হয় উচিত হবে না। সেই জন্য হচ্ছে পোর্টেবল যে এক্স-রে মেশিনটা আছে সেটা ব্যবহার করাটাই হচ্ছে যথেষ্ট, মানে যথাযোগ্য হবে। তো সেটা আসলে সব জায়গায় আমার মনে হয় আমাদের দেশে নাই, তবে আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমার আসলে অত বিস্তৃত আলোচনা করাচ্ছে, আমার যতটুকু মনে হয় যে সেটা হচ্ছে আমাদের দেশে বলেন, সারা ওয়ার্ল্ডে বলেন, আমেরিকা, ইতালির মতো রাষ্ট্র যেখানে হচ্ছে চুপসে যাচ্ছে, আমাদের দেশে হচ্ছে এইরকম সুবিধা হয়তো আমরা নাই পেতে পারি। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরে যেহেতু স্বাস্থ্য ব্যবস্থায় এক ধরনের বিপ্লব এসেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হচ্ছে ঠিক একই ধরনের বিপ্লব এসেছে। আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধ হয় নাই, আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ, আমরা যদি এটাকে তৃতীয় বিশ্বযুদ্ধ ধরে নিই যে তাহলে ইনশাল্লাহ এইখান থেকে হচ্ছে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। যেমন হয়তো আগে আমি নিজেও চিন্তা করতাম না যে ভোট করে নাকে হাত দিয়ে দিতাম, আমি যতই ডক্টর হই না কেন মানুষ। এখন হয়তো বা চিন্তা করি আস্তে আস্তে এক্স-রে যদি ব্যবহার করা হয় তাহলে হয়তো বা ইন ফিউচারে এরকম হবে। আর এটা না করাটাই ভালো, এটা না করাটাই উত্তম। হ্যাঁ, জি রাফি ভাই, আপনার কাছে যদি আমি আরেকটু বিষয় জানতে চাচ্ছি যে বর্তমান সময়ে যে ধরেন আহ, বিশেষ করে যে করোনা আক্রান্তের যে সংখ্যাটা বর্তমানে দেখা যাচ্ছে যে আমরা দেখছি যে আপনার হঠাৎ করে আমাদের করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে, মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে, আবার হঠাৎ করে কমে যাচ্ছে এবং দেখতে পাচ্ছি যে কিছুদিন সুস্থের সংখ্যা অনেক হারে বেড়ে যাচ্ছে, আবার কিছুদিন সুস্থের সংখ্যা কমে যাচ্ছে। আসলে এই যে মানে ব্যাপারটা আসলে আমাদের দেশে কি আসলে সঠিক পরিমাণে যে করোনা আক্রান্ত রোগীদের পরীক্ষা করা হচ্ছে কিনা এবং সঠিক পরিমাণে সেই যে রোগীগুলো আক্রান্ত হচ্ছে তাদের সঠিক লিস্ট গুলো দেওয়া হচ্ছে কিনা, আসলে সঠিক পরিমাণে যে এই যে একটা ক্রাইটেরিয়া হচ্ছে এটা কি হচ্ছে কিনা, এই আপনার মতামত কি বলতে চান? যতটুকু পরীক্ষা হচ্ছে ততটুকুর রেজাল্ট আমরা পাচ্ছি। আর আমাদের তো আর দেশে ওই রকম সুবিধা নাই যে হচ্ছে আমরা একেবারে গণহারে আমাদের দেশের নিউজিল্যান্ডের মতো যে সকল মানুষের বাধ্যবাধকতা করে দিলাম, যে এই পরিমাণ কিট আমাদের মতো মধ্যবিত্ত একটা রাষ্ট্রের নাই, নিম্ন মধ্যবিত্ত রাষ্ট্রের নাই। তার মধ্যে যতটুকু সীমাবদ্ধতা আছে, যে এই সীমাবদ্ধতার মধ্যে যতটুকু পরীক্ষা হচ্ছে তার অ্যাকুরেট ফলাফল আসতেছে, সেটা নিয়ে মানুষের ভিতরে কন্ট্রোভার্সি থাকতে পারে। তার কারণ হচ্ছে এটা গ্রো করাটা স্বাভাবিক। তার কারণ আমার নিজের এক আত্মীয় মারা গেল কয়েকদিন আগে, ওনার ক্ষেত্রে দেখলাম মনে হচ্ছে আইসিইউতে ছিল, আইসোলেশনে ছিল, তারপর মারা গেল। মারা যাওয়ার 2 দিন পরে হচ্ছে ওনার রেজাল্ট আসলো তিনি করোনা নেগেটিভ, কিংবা কেউ হচ্ছে কারো করোনা পজিটিভ। তো এইগুলো নিয়ে হচ্ছে মানুষের মধ্যে এক ধরনের বিতর্ক দেখা দিচ্ছে। আমার মনে হয় যদি হচ্ছে উপজেলা লেভেলগুলোতে কিংবা উপজেলা লেভেলগুলোতে মেডিকেল কলেজগুলোতে যদি নিজেদের মধ্যেই হচ্ছে করোনার কিট সরবরাহ করা হয়, বিভিন্ন জায়গায় হয়েছে কিন্তু সব জায়গায় হচ্ছে না, যদি মানে পরীক্ষা করার ব্যবস্থা থাকে তাহলে আমার মনে হয় কমিউনিটি ট্রান্সমিশনটাও আরো কমবে। কিংবা একজন রোগী হচ্ছে কেউ একজন সাসপেক্টেড, সে হচ্ছে সেই ধরেন যে হচ্ছে
বরিশাল থেকে কিংবা কুমিল্লা থেকে ঢাকায় আসলো, আস্তে আস্তে ছড়াইতে আসলো। হ্যাঁ, তো এটা কমানোর জন্য আমাদের উচিত ওই আমাদের একেবারে আমি যেখানে বসবাস করি, যেখানে বসবাস করে উপজেলা লেভেলগুলো, কমিউনিটি লেভেলে চলে যাওয়া, ওইখানে যদি পরীক্ষা করানোর ব্যবস্থা করানো যায় তাহলে কম পরীক্ষা হোক, কিন্তু সাসপেক্টেড রোগীদের যদি ওখানেই পরীক্ষা করা হয় তাহলে আমার মনে হয় আরো কিছু কমবে। এটা নিয়ে মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্বিতা থাকা আবার দরকার নাই যে হচ্ছে আমাদের পরীক্ষা করছে, মৃত্যু এতজন হচ্ছে, সেটা নিয়ে মিথ্যা তথ্য দিচ্ছে। আসলে মিথ্যা তথ্য দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ এখন পর্যন্ত আমাদের দেশে এরকম কোনো ঘটনা ঘটে নাই। কোরিয়াও না বাংলাদেশ চীন না, যে হচ্ছে কোনো ডাক্তার বলবে তারপর হচ্ছে ডাক্তার হচ্ছে ইয়ে করা হবে, এরকম কোনো প্রেশারাইজ বাংলাদেশের ডক্টরদেরকে করা হচ্ছে না, করা হয় নাই। কিন্তু যতটুকু দরকার, যে আসলে কথা তো অনেক হলো কিন্তু আসলে দরকারি কথা হয়তো বা একদম কম হয়ে গেছে। আসলে আমার কিছু কথা ছিল, সেই কথাগুলো আমি আসলে বলি যে হচ্ছে আমরা আসলে কিছু কিছু জায়গায় ব্যর্থ হয়েছিলাম পূর্বে, সেগুলো আমাদের জন্য ভবিষ্যৎ এক্সপিরিয়েন্স। যেমন লকডাউনের সময় আমাদের দেশের মানুষ ভালোভাবে এই শব্দটাই ভালোভাবে জানত, আইসোলেশন শব্দটাই ভালোভাবে সবাই আসলে জানত। এখন সেই অবস্থা থেকে উত্তরণ হয়েছে আমাদের। যেমন এখন সেই অবস্থা থেকে পড়ার পরে এখন হচ্ছে সরকার যে করলো যে রেড জোন, গ্রিন জোন, ইয়েলো জোন, এই জোন গুলো ভাগ করে দিচ্ছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমার মনে হয় যতটুকু না প্রশাসনের ক্ষেত্রে, তার চেয়ে বেশি মানুষ হচ্ছে নিজেরা সচেতনতা গ্রো করা উচিত। যেমন ঢাকা শহরে যে আপনার এখন যে রেড জোন দেওয়া হলো, বাজার আমাদের কি একটু হেল্প করেন, কি বাজার জানি এটা, রেড জোন করা হলো আমাদের ঢাকা সিটিতে, যেটা রেড জোন, রাজাবাজার এলাকা। এই রাজাবাজার এলাকায় দেখলাম যে হচ্ছে এই মানুষ কি সব এক্সকিউজের তিনটাতে বের হচ্ছে। যদি বলা হয় যে এটা হচ্ছে রেড জোন, এখান থেকে মানুষ বের হওয়ার দরকার নাই, আপনাদের যা প্রয়োজন সব আমরা ঘরে পৌঁছিয়ে দিচ্ছি, তারপরে প্রশাসনও স্ট্রিক্ট দেখাচ্ছে, কিন্তু মানুষ ঠিক রাত 3টাতে বের হচ্ছে, তাহলে আসলে এইসবে কোনো কাজ হবে না। আমাদের উচিত মানুষের একটু সচেতন হওয়া। আর হচ্ছে সরকারের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে হচ্ছে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করবো যে উপজেলা লেভেলগুলোতে যদি আমাদের পরীক্ষা করার ব্যবস্থা থাকে, কিংবা আইসোলেশন ইউনিট সব জায়গায় আছে কিন্তু নামে মাত্র খোলা হচ্ছে, কিন্তু সব জায়গায় হচ্ছে রুগী রাখার ব্যবস্থা নাই, অবকাঠামো আছে কিন্তু হয়তো রুগী রাখার ব্যবস্থা নেই, এরকম যদি থাকে তাহলে হচ্ছে সবচেয়ে ভালো হয়। কারণ একটা রুগী আইসোলেশনের জন্য সেই গ্রাম থেকে শহরের একটা মেডিকেল কলেজ হসপিটাল কিংবা টারশিয়ারি লেভেলের হসপিটালে আসার দরকার নেই নর্মাল আইসোলেশনের জন্য। আর আরেকটা জিনিস হচ্ছে ডাক্তারদের জন্য একটা কথা বলবো যে হচ্ছে আমাদের চিকিৎসকদের জন্য সুরক্ষার ব্যবস্থা হয়েছে তা যথেষ্ট অপ্রতুল। আর বাংলাদেশে হচ্ছে ডাক্তারদের জন্য আলাদা কোনো ট্রিটমেন্টের জন্য হসপিটাল করা হয়নি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি দাবি করব বাংলাদেশের ডাক্তারদের জন্য, যারা ফ্রন্ট লাইনে যুদ্ধ করছে, তাদেরকে যাতে এই সুবিধাটুকু দেওয়া হয়। আর আরেকটা হচ্ছে আমাদের এই মানে সমন্বয় করা, যেমন কোনটা কাজ মন্ত্রণালয়ের, কোন কাজ হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের, কোন কাজ আইসিডিআর এর, কোন কাজ কার, কোন কাজ, সবকিছু হচ্ছে যে একজনের হাতে থাকলে হচ্ছে হবে না। সবাই মিলে সম্মিলিত ভাবে আমাদের জনগণ যেমন হচ্ছে সচেতন হতে হবে। আমি কথাগুলো যদি হচ্ছে একেবারে লাস্ট পর্যায়ে চলে আসতেছে, দেখলাম যে 1 ঘন্টা চলে যাচ্ছে, সেই জন্য সব কথা একসাথে বলছি। আমাদের মানুষদেরকে যেমন সচেতন হতে হবে, সরকারের আইন প্রয়োগটাও ঠিক আরো স্ট্রিক্ট যেভাবে দরকার। কারণ আমাদের দেশে হচ্ছে বাঙালি মানুষ মনে হয় খুব ভালোভাবে মানে পিস্তল না দেখলে কথা শোনে না, তো সেই জন্য হচ্ছে আমাদের এই আইনগুলো খুব ভালোভাবে ইম্পোজ করা উচিত। আরেকটা হচ্ছে ডাক্তারদের সুরক্ষা করার জন্য, এখন পর্যন্ত বাংলাদেশে ডাক্তার মারা গেল প্রায় আজকে সহ 45 জন, এবং হচ্ছে এবং নার্স চিকিৎসক সহ আক্রান্তের সংখ্যা প্রায় 3500, অনেক আগেই শেষ। তো এরকম যদি চলতে থাকে তাহলে একসময় বাংলাদেশে ডাক্তারের সংকটই পড়ে যাবে। ডাক্তারদেরকেও সুরক্ষা করতে হবে এবং একটা সমন্বিত ভাবে কাজ করতে হবে। হ্যাঁ ভাই, আসলে কথাটা ছিল যেটা ফ্রন্ট লাইনে যারা যোদ্ধা হিসেবে কাজ করছে তারা যদি আসলে আক্রান্ত হয়ে যায়, তাহলে মানে যারা সাধারণ যারা চিকিৎসার জন্য তাদের কাছে যায়, তাদেরকে চিকিৎসা দেওয়া কিন্তু এক পর্যায়ে আমাদের জন্য টাফ হয়ে যাবে। কারণ ফ্রন্ট লাইনে যোদ্ধা যারা, একবারে সিম্পল উদাহরণ, যে আমি যদি আজকে এফেক্টেড হই তাহলে হচ্ছে আমি এখন স্যাম্পল দিলাম, আমার রিপোর্ট আসলে 7 দিন,
তারপর পজিটিভ আসলো, এই 7 দিন কিন্তু আমি পেশেন্টকে দেখে যাচ্ছি, হরহামেশা দেখে যাচ্ছি। তো যারা আমার সংস্পর্শে আসলো গত 7 দিনে, তাদেরকে আমি ইচ্ছাকৃত ভাবে এফেক্টেড করে দিলাম। তো আমার রিপোর্টটা কিংবা হচ্ছে যারা রিপোর্টের জন্য 7 দিন অপেক্ষা করতে হলে, তাহলে সেই পরীক্ষা করানোর দরকার নেই, 14 দিন পরে আমি এমনিতেই ভালো হয়ে যাচ্ছি হয়তো। আসলে ভাই তো সেই কথাটা জন্য আসলে আসলে পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। উচিত এবং পরীক্ষা করার রিপোর্টটা একটু তাড়াতাড়ি দেওয়া উচিত। হ্যাঁ, সেটাই যে যদি আমাদের রিপোর্ট যে টাইমটা সেটা যদি খুব তাড়াতাড়ি দেওয়া যায়, তাহলে হয়তো দেখা যাবে যে যিনি আক্রান্ত হয়েছে তিনি জানতে পারছেন এবং জেনে তিনি যথাযথ ব্যবস্থা নিতে পারছেন, এবং আহ, যারা তার মাধ্যমে মানে কোনো চিকিৎসার জন্য যদি আসেন, তাহলে তারাও সচেতন হচ্ছেন। ধন্যবাদ ভাই, আপনি আসলে খুব বিস্তরভাবে আলোচনা করেছেন। আসলে আমরা অনুষ্ঠানে একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আপনারা যারা 3 জন ছিলেন, তারা আমাদের সাথে ছিলেন, খুবই ভালো লেগেছে। আশা করি যে যারা আমাদের সাথে লাইভে ছিলেন, ভালো এটা একটা সুন্দর একটা মতামত তারা পেয়েছে এবং একটা ধারণা পেয়েছে। আমি একেবারে লাইভের শেষ পর্যায়ে চলে আসছি, এবং প্রান্তি আপু, আপনার কাছে আমি শেষ প্রশ্নটা রাখতে চাই আজকের এই অনুষ্ঠানের, যে বর্তমানে যে প্লাজমা থেরাপি যে বিষয়টা উঠে এসেছে বর্তমানে আমাদের মধ্যে, যে যারা করোনা আক্রান্ত হচ্ছে এবং তারা যারা সুস্থ হয়ে যাচ্ছে, তাদের তাদের থেকে প্লাজমা নিয়ে অন্যান্য রোগী, করোনা আক্রান্ত রোগীদের সুস্থ করা হচ্ছে। আসলে একজন করোনা আক্রান্ত রোগী মানে কতদিন পরে উনি প্লাজমাটা দিতে পারবেন, এবং মানে এটা কিভাবে, এটা বিস্তারিত বলুন, যদি সংক্ষেপে একটু বলতেন। আচ্ছা, করোনা ট্রিটমেন্টে আসলে প্লাজমা থেরাপি এখন খুবই জনপ্রিয়, এবং স্পেশালি এখন এটা মানে অনেক হচ্ছে ট্রেন্ড চলছে এটার। এবং প্লাজমা থেরাপি স্টার্ট করা হয় আপনার বেশ যখন প্রথম স্টার্ট করা হয়, তখন বেসিক্যালি এটা আইসিইউ পেশেন্টদের উপরে হচ্ছে অ্যাপ্লাই করা হতো, এবং এটা আসলে অনেক ফ্রুটফুল একটা রেজাল্ট হচ্ছে ব্রিং করছিল। কিন্তু যদিও এখন পর্যন্ত রিসার্চে বলেন বা সায়েন্টিফিক্যালি বলেন, এটা আসলে ওরকম কোনো ভ্যালি দিয়ে আমরা হচ্ছে পাইনি, কিন্তু জিনিসটা ভালো কাজ করছে অনেক পেশেন্টদের উপরে। এবং অনেক পেশেন্ট ইভেন অনেক আইসিইউতেও আমরা অনেক পেশেন্টকে দিয়েছি, এবং দ্যাট রিয়েলি ওয়ার্ক ফর দেম। আর এখন জিনিসটা এরকম হয়েছে যে মানুষ হচ্ছে এরকম পর্যায়ে চলে গেছে যে সবাই এখন মনে করে যে ও প্লাজমা থেরাপি দিলে সুস্থ হয়ে যাব। ইটস নট লাইক দ্যাট। জিনিসটা হচ্ছে আপনার একটা স্পেসিফিক পর্যায়ে যাওয়ার পরেই হচ্ছে আপনাকে প্লাজমা থেরাপি নিতে হবে। এখন ধরেন আপনি মাইল্ড সিমটম আলা পেশেন্ট, তাহলে কিন্তু আপনার প্লাজমা থেরাপি নেওয়ার কোনো যুক্তিকতা নেই। এটা হচ্ছে সিভিয়ার কেসের জন্য হচ্ছে ট্রিটমেন্ট। সো এটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি প্লাজমা থেরাপি বলেন, তাহলে সাথে আমি আরেকটা ব্যাপার মেনশন করতে চাই যে এই যে মানুষ হচ্ছে মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী যে একটা ব্যাপার আছে। তো মানুষ যেটা করছে যে মানুষ আপনার নিউজ পেপার বলেন, টিভি বলেন, ইন্টারনেট বলেন, মানে সেখান থেকে যা তথ্য পায় ওটা নিয়ে হচ্ছে মানুষ অনেক বেশি এক্সাইটেড হয়েছে, এবং ওটা নিয়ে মানুষ আপনার মানে দে গেট এক্সাইটেড, এবং তারা এটা জানতেও চায় না যে এটা আসলে অথেন্টিক সোর্স নাকি, এটার আসলে যুক্তিকতা কতটুকু, এটা সায়েন্টিফিক্যালি আসলে প্রুভেন নাকি, এবং এটা আসলে মানে কোথা থেকে আসলো বা কি রেজাল্ট হলো, মানে ফিজিওলজি কিছু তারা জানতে চায় না। সো এটা আসলে করা যাবে না। আপনাকে হচ্ছে এই ব্যাপারটা মানে যে কোনো কিছু আপনি যখন সাধারণ মানুষ থেকে শুরু করে আমরা ডক্টররা পর্যন্ত যখন আমরা কোনো একটা কিছু জানি, আমাদেরকে ফার্স্টে জানতে হবে যে আমরা যেই সোর্সটা থেকে ইনফোটা জানলাম এটা আসলে অথেন্টিক কিনা ফার্স্ট। এবং সেকেন্ড হচ্ছে যে আপনাকে প্রত্যেকটা জায়গায় যেমন WHO প্রোটোকলস থেকে শুরু করে আপনার আমাদের ন্যাশনাল গাইডলাইন থেকে শুরু করে খুব অথেন্টিক কিছু সোর্স আমাদের কাছে আছে। সো আপনি সেই অথেন্টিক সোর্স গুলো ফলো করবেন যে ওখানে আসলে কিরকম হচ্ছে, এবং কন্টিনিউ হচ্ছে আপনার সায়েন্টিস্টরা বলেন, ভ্যাকসিনস বলেন, ওষুধপত্র বলেন, সবকিছু নিয়ে কিন্তু আপনার রিসার্চ চলছে। সো প্রত্যেকটা রিসার্চের আপনার রেজাল্ট বের হচ্ছে, এবং এটা নিয়ে হচ্ছে আপনার পেপার আছে, এবং আপনি চাইলেই হচ্ছে যে কোনো কিছুতে সার্চ দিয়ে অথেন্টিক সোর্স থেকে আপনি জানতে পারবেন। সো আমরা যেন হচ্ছে এরকম ওই যে হুজুকে বাঙালি টাইপ আমরা যে কোনো কিছু শুনে এক্সাইটেড না হয়ে ওটা নিয়ে ট্রিটমেন্ট করা স্টার্ট না করি। আরেকটা পেশেন্টদের কাছে হচ্ছে আমি হসপিটালেও দেখেছি এবং রিয়েল লাইফে দেখেছি, মাইল্ড সিমটম এটা নিয়ে হচ্ছে পেশেন্ট প্লাজমা থেরাপি নিতে চায়, পেশেন্ট উল্টাপাল্টা ওষুধ খাওয়া স্টার্ট করে দিয়েছে। ইভেন এরকমও হয়েছে যে পেশেন্টের কোনো সিমটম নাই, সে হাসপাতালে ভর্তি হবে, মানে সে হতে চায়। তা আমার কথা হচ্ছে কি যে আমরা আসলে খুবই সীমিত আয়ের একটা দেশ, এবং আমাদের যে অল্প কিছু রিসোর্স আছে এবং অল্প কিছু যে আমরা হেলথ ওয়ার্কাররা আছি, আমরা এটা দিয়ে চেষ্টা করছি আপনাদের সর্বোচ্চ সাপোর্টটুকু দেওয়ার জন্য। সো আমার মনে হয় যে আপনারা যদি
একটু কোঅপারেট করেন আমাদের জন্য কাজটা অনেক সহজ হবে। যেমন আপনি যে সিটটা দখল করে হচ্ছে হসপিটালে উঠবেন, এক্স্যাক্টলি ওই সিটে কিন্তু আপনার চেয়ে আরেকটু মানে বাজে কন্ডিশন, বাজে ফিজিক্যাল কন্ডিশন নিয়ে একটা পেশেন্টের উঠার কথা। সো আপনি বেসিক্যালি আরেকটা মানুষকে চিকিৎসা থেকে বঞ্চিত করছেন ওই সিটে উঠে। দ্যাটস ওয়ান থিং। অ্যান্ড অ্যানাদার থিং হচ্ছে আপনাকে হচ্ছে যে উল্টাপাল্টা ওষুধ খাওয়ার প্র্যাকটিস, উল্টাপাল্টা ওই যে ম্যাল প্র্যাকটিস যেটা হচ্ছে, যে উল্টাপাল্টা ওষুধ খায়, উল্টাপাল্টা যা মন চায় করছে। তারপরে যে থানকুনি পাতা খাওয়া, এই ওই সেই, মানে যা মন চায় করে ফেলছে। আমরা আসলে একটু সচেতন হওয়াটা দরকার আমাদের। আর আপনার এই যে ভাইয়া, রাফি ভাইয়া যে ব্যাপারটা বললেন যে ডক্টরদের জন্য হসপিটাল, এটা আসলে আমাদের অধিকার, এটা আমাদের দাবি, এবং এটা আসলে একটা খুব রাইজিং একটা কোয়েশ্চেন রাইট নাও। কারণ আমরা যে মানুষগুলা ট্রিটমেন্ট দিচ্ছি, আমরা কিন্তু কন্টিনিউ করোনা রোগীর সংস্পর্শে আসছি। সো কোনো কারণে যদি আমাদের মধ্যে কেউ করোনা পজিটিভ হয়, তো আমাদের উচিত, মানে গভর্নমেন্টের উচিত বা আমাদের যারা প্রোটোকল মেকার আছেন তাদের উচিত যে ডক্টরদেরকে অ্যাটলিস্ট টেস্ট করিয়ে মেক শিওর করা যে যে ডক্টরটা সার্ভিস দিচ্ছে সে যাতে কোভিড পজিটিভ না হন। কারণ যদি ডক্টর রিপোর্ট 7 দিন পরে পায়, আলটিমেটলি কিন্তু তার লাভ হচ্ছে না, সে কিন্তু ততদিনে হাজার হাজার পেশেন্ট দেখে মোটামুটি ছড়িয়ে দিচ্ছে কোভিড। সো আমার মনে হয় যে আমরা একটা মানে কম্বাইন যদি একটা সিস্টেম আমরা ডেভেলপ করতে পারি, আই থিঙ্ক মানে আমরা আস্তে আস্তে এই সিচুয়েশনটা একটু ডেভেলপ করতে পারবো। আর যেটা হচ্ছে আমি লাস্টে বলতে চাই ব্যাপারটা নিয়ে, যে আপনি কোভিড যদি কেউ পজিটিভও হয় আমাদের ভিতরে, আই উইল টেল যে আপনি হচ্ছে মানে হাইপার হয়ে যাবেন না, বা হচ্ছে খুব বেশি ভয় পেয়ে, যে মানে মানুষ হচ্ছে যতটুকু না অসুস্থ হচ্ছে তার চেয়ে বেশি ভয় পেয়ে অস্থির হয়ে যাচ্ছে। তো এটা করা যাবে না। আপনি হচ্ছে ধৈর্য ধরে ট্রিটমেন্ট করে, কারণ কোভিডে কিন্তু আপনার ট্রিটমেন্ট একই, সিমটোমেটিক ট্রিটমেন্ট। আপনি যেরকম হচ্ছে অসুস্থ হন, ওখানে আস্তে আস্তে করে ট্রিটমেন্ট হবে। সো আনলেস যদি আপনি খুব বেশি অসুস্থ না হন, আমার মনে হয় যে আপনি বাসা থেকে ট্রিটমেন্টটা নেন। এবং হাসপাতালেও যদি যান সেক্ষেত্রে আসলে ভীত হওয়ার কিছু নাই। কারণ কোভিডে হচ্ছে ইমিউনিটি সিস্টেম অনেক বড় একটা ম্যাটার করে। সো আমাদের চিকিৎসকদেরও কিন্তু অনেকে মারা যাচ্ছেন, যেটা ভাইয়া বললেন, যে হুইচ ইজ রিয়েলি স্যাড ফর আস, যে আমরা আসলে আমাদের অনেক গুণী চিকিৎসককে হারিয়েছি প্রথম থেকে এখন পর্যন্ত। সো এই সবকিছু মিলে হচ্ছে আমি অনেক শ্রদ্ধা জানাতে চাই ওইসব চিকিৎসকদের, যারা হচ্ছে মানুষের জন্য আসলে দে স্যাক্রিফাইস দেয়ার লাইফস। এবং আমি জানি না যে করোনা শেষ হওয়া পর্যন্ত আরো কত চিকিৎসক প্রাণ হারাবেন। স্টিল যে আমরা মানে এই যে আমরা ডক্টররা আপনাদের পাশে থেকে হচ্ছে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি, বা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। তো আমার মনে হয় যে আপনারা যদি একটু কোঅপারেট করেন, আমাদের জন্য কাজটা অনেক ইজিয়ার হবে। এবং আমরা আসলে আপনাদের একটা ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করছি যার যার অবস্থান থেকে। এবং আমাদের একটা হাসপাতাল আসলে আমাদের দাবি, কারণ যদি আমাদের জন্য একটা স্পেসিফিক হাসপাতাল রাখা হয়, বা প্রত্যেক হাসপাতালে ডক্টরদের জন্য কিছু সিট রাখা হয়, আমার মনে হয় যে আমরা আরেকটু বেশি কনফিডেন্স পাবো কাজ করতে, যে অ্যাটলিস্ট আমাদের একটা যাওয়ার জায়গা আছে, আমরা অসুস্থ হলে আমাদের জন্য একটা সেবা আছে। ধন্যবাদ প্রান্তি আপু, আপনি যে কথাগুলো বলেছেন আসলে এটা শুধু আপনার চাওয়া না, এটা আমাদের প্রত্যেকের চাওয়া। ডাক্তারদের জন্য একটা আলাদা হসপিটাল হোক, কিংবা ডাক্তারদের চিকিৎসার জন্য যে চিকিৎসার মাধ্যম টেস্ট, এটা প্রক্রিয়াটা খুবই দ্রুত হোক। কারণ ডাক্তার যে যত তাড়াতাড়ি সুস্থ হবে, তাদের টেস্ট যত তাড়াতাড়ি হবে, তাদের মাধ্যমে কিন্তু যে তাদের দ্বারা সংস্পর্শে যেসব মানে আমরা সাধারণ রোগীরা যাব, তারা কিন্তু তত তাড়াতাড়ি নিরাপদ থাকবে। তা আজকে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আজকে আমাদের সাথে যে তিনজন গেস্ট অতিথি ছিলেন, বিশেষ অতিথি ডাক্তার মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, রাফি ভাইয়া, ডাক্তার আয়েশা আলম প্রান্তি আপু, এবং ডাক্তার মুস্তারি মমতাজ মিমি আপু, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এত ব্যস্ততার মাঝেও আপনাদের মূল্যবান সময়টুকু আমাদের দৈনিক আনন্দবাজার পত্রিকাকে দিয়েছেন এবং আজকে যে লাইভটা করেছেন। আশা করছি যে আপনাদের এই লাইভের মাধ্যমে আমাদের দর্শকরা আসলে অনেক কিছু শিখতে পেরেছে, এবং তাদের যে ধরনের ভুলগুলো ছিল, ভ্রান্ত ধারণাগুলো ছিল, তারা তাদের সেই ধারণাগুলো বদলে ফেলতে আশা করি। প্রিয় দর্শক, আপনারা যারা যেখান থেকে লাইভটি দেখেছেন, আপনাদেরকে অসংখ্য অভিনন্দন জানাচ্ছি, এবং আপনারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ। এবং যারা লাইভটি দেখেছেন, আপনাদের প্রত্যেকেই বলবো আপনারা দৈনিক আনন্দবাজার পত্রিকার সাথে থাকবেন, দৈনিক আনন্দবাজার পত্রিকার লাইভের সাথে থাকবেন, পত্রিকার পেজে লাইক দিয়ে রাখবেন। কারণ আপনি এখানে লাইভের আমাদের দ্রুত এবং সবচেয়ে দ্রুত যে নিউজ গুলো আসে সেগুলো আপনি দেখতে পাবেন, এবং প্রতিনিয়ত আমাদের লাইভ গুলো হয়। লাইভে আমরা বিশেষ বিশেষ অতিথি নিয়ে আসি লাইভে গেস্ট হিসেবে, আপনারা তাদের কথাগুলো শুনতে পারবেন। তো ভাইয়া,
আপনাদের কাছে ভাইয়া আপু আপনাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ। আপনারা এত কষ্ট করে মূল্যবান সময় বের করে আমাদের সাথে আসছেন, লাইভে জয়েন দিয়েছেন। আশা করব যে এটাই শেষ না, সামনে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো সেশন নিয়ে, নতুন কোনো লাইভে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদেরকে সুস্থতা কামনা করছি এবং আপনারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। আসলে আমাদের প্রত্যেকের চাওয়া আপনারা সুস্থ থাকবেন, সচেতন থাকবেন এবং নিরাপদ থাকবেন এবং আপনাদের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের দেশটা ইনশাআল্লাহ সুস্থতার পরিবেশে রোগীর সুস্থতার পরিমাণ আবারও বেড়ে যাবে ইনশাআল্লাহ এবং আমাদের দেশ থেকে ভাইয়া আমি যাওয়ার আগে একটু একটু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি আসলে খুবই আনন্দিত এবং খুবই খুশি যে আমি খুবই গুণী দুজন সহকর্মীর সাথে এখানে বসে আছে কথা বললাম, এবং তারা খুবই শুধুমাত্র তারা ভালো ডাক্তার তা না, তারা আসলে অনেক সুবক্তাও। তারা যেভাবে সবকিছু এক্সপ্লেন করলেন, মানে আমার নিজের কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। এবং আপনাকে ধন্যবাদ, এবং হচ্ছে দৈনিক আনন্দবাজার পত্রিকার টিম এবং স্পেশালি বারিক কায়সার ভাইয়াকে অনেক ধন্যবাদ। কারণ আমি বিশ্বাস করি যে আপনারা মিডিয়া অনেক বড় একটা শক্তি। তো আপনারা মিডিয়া যদি আমাদেরকে একটু সাপোর্ট দেন এবং পুরা এই যে করোনা সিচুয়েশনে যেভাবে আপনারা নিউজ দিচ্ছেন এবং যেভাবে পাশে আছেন, আপনারা যদি ঠিক এভাবেই সাপোর্ট দিয়ে যান, আমার মনে হয় যে মানে আমাদের জন্য আরো অনেক সুবিধা হবে কাজ করতে। এন্ড থ্যাংক ইউ সো মাচ, মানে আপনারা যে ডক্টরদের সাপোর্ট দিচ্ছেন বা ডক্টরদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, এটা আসলে অনেক বড় একটা অপরচুনিটি আমাদের জন্য। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ ভাইয়া। আজকের মতো তাহলে আমরা লাইভ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।